আজকে আমরা করব ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন হায়ার ম্যাথ সেকেন্ড পেপার 7.2। ওকে, 7.2 তে তোমরা ট্রিগোনোমেট্রিক সমীকরণের অঙ্কগুলো করবে। মূলত তোমরা এই টাইপের অঙ্কগুলো অবশ্য 9-10 লেভেলে করে আসছো। তবে এখানে একটা বিষয় তোমাদের আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো এই অধ্যায়ের মধ্যে যতগুলো অঙ্ক তোমরা করবা, এই সবগুলো অঙ্কই মোস্ট অফ দ্য টাইম একটা সৃজনশীলের গ নাম্বারে দেখা যায়। সো বুঝতেই পারছো যে 7.1 অ্যান্ড 7.2 যেটা মিক্স করে একটা সৃজনশীল আসবে, এবং ওই সৃজনশীলের মধ্যে গ নাম্বারে বেশিরভাগ সময়ই 7.2 এর অঙ্কগুলো আসে, আর ক নাম্বারে মাঝে মাঝে আসে। তবে খ নাম্বার যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো 7.1 থেকে নেওয়া হয়। সো বলতে পারো 7.1 7.2 যেটা অর্ধেক মিক্স করে আসে। তবে কখনো কখনো লাক ভালো থাকলে 7.2 থেকে ফুল সৃজনশীল পেতে পারো। এটা আসলে সিচুয়েশন এর উপর ডিপেন্ড করতেছে। আমরা 7.2 তে কি কি বিষয় শিখবো তার সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। বলতে পারি আমরা 7.2 থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, এখানে অনেক কিছু জানার আছে। আর 7.2 এর অঙ্কগুলো তোমাদের কাছে সবারই খুব ইন্টারেস্টিং মনে হবে, কারণ এরকম অঙ্কগুলোর সাথে তোমরা এর আগে অভ্যস্ত ছিল। আর একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা ফার্স্ট ইয়ারে ট্রিগোনোমেট্রি যে সূত্রগুলো ব্যবহার করছিলা, 7.2 তে অবশ্য ইনভার্স ট্রিগোনোমেট্রি অঙ্ক এদিকে নাই, নেক্সট পেজের মধ্যে না, সেখানেও নাই, খুব একটা নাই। ইনভার্স ট্রিগোনোমেট্রি অঙ্ক 7.2 তে নাই, ঠিক আছে? তার মানে তুমি নর্মাল যে ট্রিগোনোমেট্রি অঙ্কগুলো ফার্স্ট ইয়ারে যেগুলো করছিলা, ঠিক ওই অঙ্কগুলোই তুমি 7.2 তে করবা। তবে ওই অঙ্কগুলোর মধ্যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতাম বা কিছু মান নির্ণয় করতাম। আর এই অঙ্কগুলো আমরা সম্পূর্ণ মান নির্ণয় করব এবং বিভিন্ন সমীকরণ তৈরি করব, বিভিন্ন থিটা এর সমীকরণ তৈরি করব। আচ্ছা, আমি অঙ্কগুলো যখন একটু দেখাচ্ছি, একটু বেসিকটা দেখাচ্ছি আমরা কি শিখতে যাচ্ছি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। যেমন কিছু কিছু অঙ্ক তোমরা 9-10 লেভেলে করছিলা, আমি একটু অঙ্কের চেহারাগুলো একটু তোমাদের দেখাচ্ছি। মনে করো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু, ধরো সাপোজ এখানে √3 আছে, আমি একটা মান আন্দাজে লিখলাম। ওকে, এরকম টাইপের অঙ্কগুলো আমরা কি করতাম 9-10 থাকতে, একটু মনে করে দেখো। আমরা সবসময় চাইতাম যে সবকিছুকে একরকম বানানোর জন্য, হয় সম্পূর্ণ লাইনটাকে কোসেক বানাবো, না হয় সম্পূর্ণ লাইনটাকে আমি কট বানাবো, না হয় সাইনে বানাবো, না হলে কজে বানাবো। যেভাবে হোক না কেন আমরা স্কয়ার করতাম, প্রয়োজন পদে আমরা যোজন বিয়োজন করতাম, অথবা সাইন কজে ভেঙে দিতাম, তারপরে আমরা ক্যালকুলেশন করতাম। এবং ক্যালকুলেশন করা শেষ হলে শেষে কিন্তু একটা থিটার একটা মান বের হইতো। এটা তোমাদের মনে আছে না? একদম যখন অঙ্কগুলোকে আমরা শেষ করতাম তখন কিন্তু থিটার একটা মান বের হইতো। এই যে থিটার মানটা বের হইতো, তারপর আমরা কি করতাম, ওই থিটার মানটা দেখতাম যে একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকতো, যে এত থেকে এতর মধ্যে কি কি মানগুলা থিটা বিলং করে, সেই মানগুলোকেই কিন্তু আমরা মূলত ওই অঙ্কের অ্যাকসেপ্টেড অ্যান্সার বলে বিবেচনা করতাম। আমরা 7.2 তে অনেকটা এরকম কিছুই শিখতে যাচ্ছি, কিন্তু এই বিষয়টা একটু অন্যরকম ভাবে। কিরকম? ধরো এই অঙ্কটাকে সলভ করলাম, আমি একটা আননোন ভাবে, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। তখন সলভ করার পরে একদম শেষে গিয়ে আমি দেখলাম যে সাইন থিটা ইকুয়াল টু সাপোজ মনে করে এখান থেকে √3/2 পাওয়া যায়। যদি এটা মনে হয় এটা থেকে এটা পাওয়া যাবে না, আমি জাস্ট তোমাকে একটা স্যাম্পল ধারণা দিচ্ছি যে তুমি বুঝতে পারবা যে আমরা আসলে এখান থেকে কি শিখতে যাচ্ছি। বুঝতে পারছো? সাইন থিটা ইকুয়াল টু আমরা √3/2 ধরো এই অঙ্কটা সলভ করার পর আমরা লাস্ট থেকে পাইছি। আমরা 9-10 থাকতে কি করতাম, আমরা চিন্তা করতাম যে সাইন কত ডিগ্রি মান √3/2, তাই না? তখন আমরা জানি যে সাইন 60 ডিগ্রি মান √3/2। যদি পায়ের ভাষায় কনভার্ট করি তাহলে সাইন আমি বলতে পারবো 60 মানে কত, π/3। দেন আমি দুই পাশ থেকে সাইনটাকে রিমুভ করার মাধ্যমে থিটা ইকুয়াল টু π/3 টাকে অ্যানসার বলে বিবেচনা করতাম, তাই তো? তবে যখন আমরা আরো কিছু ডিটেইলস অঙ্কগুলো করছিলাম, একটু ডিফিকাল্ট টাইপের কিছু অঙ্ক, 9-10 লেভেলে হায়ার ম্যাথে স্পেসিফিক্যালি আমরা সেখানে করছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে কিছু রেঞ্জ দেওয়া থাকতো এরকম, যে 0 is less than theta is less than 2π। এর অর্থ হলো থিটার মান 0 থেকে বড় আর 2π মানে 360 ডিগ্রি থেকে ছোট। এরকম রেঞ্জের অঙ্কগুলো আমরা আসলে এই অধ্যায়টার মধ্যে করব, ঠিক আছে? অর্থাৎ 90 এর অঙ্কগুলাই। তবে কিছু কিছু অঙ্কের মধ্যে একটু চেঞ্জ আছে। প্রথম দিকে এই অধ্যায়ে দুই টাইপের অঙ্ক আছে। প্রথমে জাস্ট করে আমরা থিটার মানগুলো নির্ণয় করা শিখবো, আর পরের পার্টে অর্থাৎ লাস্ট পার্টের মধ্যে আমি দেখবো যেখানে কিছু নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকে, মাইনাস থেকে প্লাস, অথবা -π থেকে +π, বা 2π/3 থেকে -2π/3 থেকে +2π/3, এরকম একটা রেঞ্জ দেওয়া থাকে। ওই রেঞ্জের মধ্যে আমরা সিলেক্টেড কিছু থিটার মানগুলো নির্ণয় করব। ওকে, তো এছাড়াও কিন্তু একটা বিষয় কি, যে সাইন 60 ডিগ্রি মান যেরকম √3/2 এরকম আরো কিন্তু মান আছে। যদি আমি এই রেঞ্জের কথাই বিবেচনা করি তাহলে কিন্তু এই রেঞ্জের ভিতরেই আরো অনেকগুলো মান থাকবে যার মান কিন্তু √3/2 হতে পারবে। এটাও কিন্তু তোমরা কিন্তু জানো।
কিন্তু আমরা আগে 9-10 লেভেলে থাকতে আমরা এগুলোকে বারবার করে আমরা ক্যালকুলেটর সাহায্যে ইউজ করার মাধ্যমে বা কিছুটা বেসিক খাটানোর মাধ্যমে আমরা সেগুলোকে বুঝতাম যে আসলে এই এই মানগুলো এখানে পাওয়া যাবে। কিন্তু এই অধ্যায়ের মধ্যে আমরা এমন একটা সমীকরণ তৈরি করব শেষে গিয়ে আমরা এমন একটা সমীকরণ তৈরি করব যে সমীকরণটা থেকে আমরা ওই কিছু n টাইপের একটা সমীকরণ পাবো, আমরা দেখাবো সেগুলা। ওই সমীকরণের মধ্যে আমরা n এর যে কোনো মান ব্যবহার করার ফলেই আমরা কিন্তু ওই থিটার মানটা নিখুঁতভাবে পেয়ে যাব। এই আসলে এই অধ্যায়ের মধ্যে একটা মজার বিষয়। আমার মনে হয় তোমরা আমার আসলে এই কথাটা বুঝতে পারো না যে আমি তোমাকে কি বললাম, যে আমরা আগে থিটার মানগুলো বের করে রাখতাম, যে সাপোজ π/3 বা 2π/3 বা 7π/3 এরকম একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নির্দিষ্ট কিছু মান বের হইতো। কিন্তু আমরা এখন ওই মানগুলো না বের করে সমীকরণ তৈরি করব। কিছু সূত্র আছে, খুবই সহজ এই অধ্যায়টা, কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোকে আমরা ব্যবহার করতে পারলেই এই অধ্যায়টা আমাদের প্রপারলি একদম সলভ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি মূলত তোমাকে প্রাথমিকভাবে বেসিক যে সূত্রগুলো তোমাদের এই অধ্যায়ে লাগবেই সেই সূত্রগুলো সম্পর্কে প্রথমে আমি খুব ভালো করে এখন লিখে দিব, তোমরা খুব ভালো করে এগুলো নোট করে রাখবা, এবং তারপরে আমি মূলত এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করবো। সো আমি আবারও যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, এই অধ্যায়টা আসলে সোজা অধ্যায়, তবে শেষে গিয়ে কিন্তু একটু খুবই সাবধানে কাজগুলো করতে হবে। আমরা 9 লেভেল শেষে গিয়ে যেরকম বিভিন্ন থিটার মান বের করতাম, এখন আসলে থিটার মানগুলো বের না করার মাধ্যমে আমরা সমীকরণগুলোকে ক্রিয়েট করব, যে এই সমীকরণ থেকে আমি যে কোনো রেঞ্জে যে কোনো থিটার মানটাকে পেতে পারি। ওকে, বিষয়টা অনেকটা এরকম, বাকিটা করলেই বুঝতে পারবো। তো প্রথমে আমরা কিছু বেসিক লেভেলে কিছু সূত্র আমরা একটু লিখে দিব, কারণ এই সূত্রগুলো তোমাদের খুব বেশি কাজে লাগবে। এগুলো অবশ্য তোমাদের বইয়ের উদাহরণের দিকেই লেখা আছে, তারপর আমি একটু লিস্ট করে দিচ্ছি বিষয়গুলোকে, একটু খুঁজে খুঁজে আমি একটু লিস্ট করে দিচ্ছি যে বিষয়গুলো তোমার এখন খুব বেশি কাজে লাগবে। ওকে, sin θ = 0, cos θ = 0, tan θ = 0 হলে আচ্ছা আমরা দেখবো এখান থেকে কি কি লাইন পাওয়া যাবে। লাইনগুলো লিখে দিচ্ছি। θ = n π, θ = 10 + 1 এটা π/2। সূত্রগুলো তোমাদের জন্য আমি লিস্ট করে রাখছি। আর θ = n π। এটা হলো যে sin θ = বা cos θ = বা tan θ = যদি কখনো 0 পাওয়া যায়, জাস্ট 0 পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা সরাসরি θ = লিখতে পারবো n π, আর cos এর বেলায় 10 + 1 * π/2, আর tan এর বেলায় n π। কথা বুঝতে পারছো? কিন্তু এইগুলোর কিছু মর্মার্থ আছে, আমি তোমাকে দেখাবো, সমস্যা নাই। পাট করে আমি একটু লিখবো। sin θ = -1, sin θ = 1, cos θ = -1, cos θ = 1। এখান থেকে প্রথমটা হলো 4n sin θ = 1, যেটা 4n + 1 * π/2, 4n + 1 * π/2, মাইনাস এটা ঠিক উল্টা, 4n - 1 * π/2। আর cos এটাও ঠিক তাই, 2n π, 2n π, আর এটা হলো 2n + 1 * π, +1 * π। সো তোমরা আপাতত বোর্ডে কিছু সূত্র দেখতে পাচ্ছ, আমি একটু বলে রাখতেছি যে এই কন্ডিশনটা তোমার একটু খেয়াল রাখতে পারলে তোমাদের সবথেকে বেস্ট হবে। তবে খেয়াল রাখতে না পারলেও যে তুমি অঙ্ক পারবো না ব্যাপারটা এরকমটা না। তবে আসলে এগুলো নির্দিষ্ট তো, সো খুব একটা ঝামেলা হবে না যদি তুমি বিষয়গুলোকে খেয়াল রাখতে পারো, তোমার অঙ্কটা খুব সরাসরি মিলে যাবে অঙ্কগুলো। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এরকম যে sin θ = 0 হলে θ = n π, cos θ = 0 হলে θ = 2n + 1 * π/2, tan θ = 0 হলে θ = n π, আর sin θ = -1 হলে θ = 4n - 1 * π/2, আর +1 হলে 4n + 1 * π/2, cos θ = যদি +1 হয় θ = 2n π, আর cos θ = -1 হলে θ = 2n + 1 * π। ওকে, সো এই লাইনগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে, এটা খুবই বেসিক লেভেলের সূত্র। তবে এই অধ্যায়ের মূল সূত্র, একদম মেজরিটি ইম্পর্টেন্ট সূত্র এই অধ্যায়ের 3টা আছে। সেই 3টা সূত্র যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলে মোটামুটি এগুলোও পারা যাবে, প্লাস ওভারঅল অধ্যায়টা সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে।
আমি সেই তিনটা সূত্র তোমাদের আমি এখন একটু লিখে দেব, খুবই ইম্পর্টেন্ট তিনটা সূত্র। এক নম্বর সূত্রটা, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। দুই নাম্বারটা, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তিন নাম্বারটা, tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এই প্রত্যেকটা জিনিসই n বিলংস টু z কে মেনে চলবে। প্রত্যেকটা n এর মান z কে মেনে চলবে। z বলতে আমাদের এখানে পূর্ণ সংখ্যাকে বোঝাচ্ছে। তোমরা জানো যে 0 বা যে কোনো ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। ওকে, সো এই তিনটা আমাদের একদম খুব খুব বেশি ইম্পর্টেন্ট সূত্র। সেটা হলো sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। and finally tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। ওকে, এই তিনটা সূত্র যদি খুব ভালো করে পড়তে পারো মোটামুটি তোমার কাছে একটা আইডিয়া চলে আসবে। এখন একটা কোশ্চেন হলো, ভাই sin থিটা sin আলফা, cos থিটা cos আলফা, tan থিটা tan আলফা, এই জিনিসগুলো আসলে কি? এখানে যেরকম আমরা না হয় একটা বিষয় বুঝতে পারলো যে sin থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু n পাই, এটা একটা সমীকরণ, থিটা নির্ণয় করার একটা সমীকরণ। tan থিটা ইকুয়াল টু যদি 0 হয় থিটা ইকুয়াল টু n পাই, এটা একটা সমীকরণ। অথবা sin থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n - 1 ইনটু পাই বাই 2, এটা একটা থিটা নির্ণয় করার সমীকরণ যদি sin থিটা ইকুয়াল টু -1 হয়। এখানে এগুলো আসলে কি তাহলে, যে sin থিটা ইকুয়াল টু sin আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা, tan থিটা ইকুয়াল টু tan আলফা। ওকে, এই বিষয়গুলোই আমি এখন তোমাদের মধ্যে একটু বোঝাবো। তবে সবথেকে ইম্পর্টেন্ট সূত্র আমাদের এই তিনটা, কিন্তু ওভারঅল এই সূত্রগুলো তোমার যে কোনো অঙ্কতে কাজে লাগতে পারে। এগুলোর মাধ্যমে এগুলো আসলে করা যায়, কিন্তু তখন একটু সময়টা বেশি লেগে যায়, একটু ভেঙে ভেঙে করতে হয় এবং তার একটু টাইমটা বেশি লেগে যায়। ওই পরে গিয়ে আবার এই যে কমন নিতে হয়, পাই বাই 2 কমন নিতে হয়, নাহলে পাই কমন নিতে হয়, যেভাবে কারেক্টলি কমন লাস্টে এই লাইনটা ঘুরে ফিরে পাওয়া যায়। কিন্তু যদি ইনস্ট্যান্ট তুমি সূত্রগুলোকে একটু মাথায় রাখতে পারো, এই যে একটা, দুইটা, চারটা আর আমাদের তিনটা, সাতটা, এই 7টা সূত্র যদি মাথায় রাখতে পারো তাহলে মোটামুটি তোমার অঙ্কগুলো একটু দ্রুত হবে। বুঝতে পারছো? তবে এই তিনটা সূত্র তোমাদের মেইন তিনটা সূত্র, এই তিনটা সূত্রকে খেয়াল রাখতে পারলে মোটামুটি সবগুলো অঙ্ককে তোমরা নিমেষেই সলভ করতে পারবে। এখন আমি দেখাবো যে এই তিনটা সূত্রের ভূমিকাটা আসলে কোথায়। আমি এই পার্টটা মুছে দিচ্ছি। আমি একটু আগে একটা অঙ্কের এক্সাম্পল দিছিলাম, যে ওই অঙ্কটাকে সলভ করতে করতে বা যে কোনো একটা অঙ্ককে, যে কোনো একটা ত্রিকোণমিতিক সমীকরণকে সলভ করতে করতে আমি দেখাচ্ছি লাস্টে গিয়ে আমি পাইছিলাম sin θ = √3/2। এখানে কিন্তু sin θ = 1 কিংবা 0 কিংবা -1 এরকম কোনো কিছু কিন্তু আমি পাই নাই, বরং আমরা এখানে কি পাইছি sin θ = √3/2। ওকে, এখন তোমরা তো জানোই যে sin কত ডিগ্রি মান √3/2, 60 ডিগ্রি মান। তার মানে এটাকে sin π/3 লিখতেই পারি। একটু তাকায় দেখো, খুব ভালো করে দেখবা, এই sin θ = sin π/3 এই লাইনটা এবং sin θ = sin আলফা কেন যেন দুটো লাইন কেন যেন সেম মনে হচ্ছে। অর্থাৎ sin θ = sin আলফা, তার মানে এখানে আমাদের sin θ = sin আলফা। একটু মার্ক করে দেখাচ্ছি, এই লাইনটার দিকে ফলো করো। sin θ = sin আলফা, sin θ = sin, তার মানে এই যে পুরোটা দেখতে পাচ্ছ এটা তাহলে কি আসলে আলফা। যদি আমরা এটাকে আলফা বিবেচনা করি তাহলে এখান থেকে যদি থিটাকে বের করতে বলা হয়, মানে এই যে থিটাকে, তাহলে থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো সূত্র মোতাবেক, এই দেখো সূত্রটা লেখা আছে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা। আলফা না, এই যেখানে আলফা না সূত্রে দেখো আলফাটা, আলফা আমাদের কত আসলে, আলফা আমাদের π/3, এই যে আমি লিখলাম। বুঝতে পারছো? এখন এই যে লাইনটা যে কারেক্ট, তার থিটার যে সমীকরণটা আমরা তৈরি করলাম, এই সমীকরণটা যে কারেক্ট, এর কিছু প্রমাণ আমাদের তো লাগবে, তাই না? এই সমীকরণটা কারেক্ট হওয়ার পিছনে কিছু প্রমাণ আমাদের লাগবে। আমরা এখন দেখবো যে সে কি কি বিষয়গুলো এটার সাথে কানেক্টেড হতে পারে, বা এই জিনিসটা আসলে কি, এই সমীকরণটা আসলে কি। অনেকেই বুঝতে পারতাছ না যে সমীকরণটা কি, এই সমীকরণটা আসলে কি নির্দেশ করে। ওকে, সো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন একটা বিষয় চিন্তা করে দেখো, n মানে তো স্বাভাবিক সংখ্যা এবং আমি লিখে দিছি n belongs to z।
তাহলে n এর মান যদি 1 হয়, সাপোজ n এর মান যদি 1 হয়, এই লাইনটার মধ্যে যখন আমি n এর মান 1 ইউজ করব তখন কি ঘটবে লাইনটা, তখন থাকবে লাইনটা n মান কত 1, 1 এর সাথে পাই গুণ করলে পাই প্লাস মাইনাস 1, n এর মান কত 1 ইনটু কত পাই বাই 3, লাইনটা এরকম। তার মানে যদি যোগ বিয়োগ কাজ করি প্লাস মাইনাসে মাইনাস পাই বাই 3। এখন যদি পাই থেকে আমরা পাই বাই 3 বাদ দিই, আমি পাই মাইনাস পাই বাই 3 করতেছি, তাহলে আমি এখান থেকে পাবো 2 পাই বাই 3। কত পাবো 2 পাই বাই 3। এইরকম এই যে থিটার মান আমরা 2 পাই বাই 3 পেলাম না, এই 2 পাই বাই 3 বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা বলতে বোঝানো হচ্ছে তুমি sin 2 পাই বাই 3 লেখো, দেখো কত আসে, তুমি ক্যালকুলেটরে এটা করতেই পারবা। 2 পাই বাই 3 লেখো, 2 পাই বাই 3, দেখো √3/2 আসে। তুমি যখন sin 2 পাই বাই 3 মানে এই যে sin থিটা পাইছিল না, এই থিটার জায়গায় তুমি যখন 2 পাই বাই 3 লিখবা তখন কত পাবা, √3/2 পাবা। খুবই মজার ব্যাপার। এখন তুমি যদি এখানে n এর মান, সাপোজ এখানে তুমি যদি অন্য কিছু ইউজ করতা, সাপোজ তুমি এখানে 0 ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি 0 যদি ইউজ করতা তাহলে তোমার এখানে কি হতো আমি একটু দেখাচ্ছি। তুমি n এর যে কোনো মান বসাও না কেন, তুমি sin এর মান অলওয়েজ √3/2 পাবা। এইটাই আসলে প্রকৃতপক্ষে এই সমীকরণটা নির্দেশ করতেছে। এর জন্য এই অঙ্কগুলো অনেক ইন্টারেস্টিং। যদি আমি এই নাম্বার এখানে 0 ইউজ করি সাপোজ, তাহলে 0 ইনটু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 0 ইনটু পাই বাই 3। 0 পাই তার মধ্যে 0ই, কোনো কিছুর পর 0 মানে 1, থাকবে শুধু পাই বাই 3। সো যদি আমি থিটার মান পাই বাই 3 ইউজ করি তাহলে sin পাই বাই 3 মানে কত, sin 60 ডিগ্রি মানে কত, √3/2। সিমিলারলি তুমি যদি এখানে n এর মান, সাপোজ যদি এখানে তুমি 2 ব্যবহার করো, তুমি যাই ব্যবহার করো না কেন কোনো সমস্যা নেই, যদি তুমি এখানে 2 ব্যবহার করতা তাহলে কি হইতো, এখানে 2 হইতো আর এখানে 2 হইতো। বিনিময়ে আমরা শেষে কি পাইতো আমরা একটু দেখি, তাহলে এখানে পাওয়া যাইতো আমাদের 2 পাই আর এখানে তো মাইনাস আছে প্লাস হইতো পাই বাই 3। এখন 2 পাই এর সাথে যখন আমরা পাই বাই 3 যোগ করব, 2 পাই প্লাস পাই বাই 3, তখন আমরা সেখান থেকে পাবো 7 পাই বাই 3, 7 পাই বাই 3। এখন তুমি 7 পাই বাই 3 যদি লেখো, মানে যদি sin 7 পাই বাই 3 লেখো যেখানে তুমি sin থিটা পাইছিলা, তখন তুমি সেখান থেকে তাও দেখো সেই √3/2 তুমি কিন্তু পাচ্ছই। তার মানে এটা এমন একটা সমীকরণ, যে সমীকরণের সাহায্যে তুমি নিখুঁতভাবে ওই থিটার মানটা বসানোর কারণে এটা পাচ্ছ। এবং একই সাথে সমীকরণ অনেক বেশি হেল্পফুল। কেন? কারণ আমরা কিন্তু বিভিন্ন মান ওই ক্যালকুলেটরে অনেক ট্রাই করে তারপর মানগুলোকে আমরা হয়তো এখানে লিস্ট করতাম বা তারপরে করতাম, কিন্তু আমাদের একটা সমীকরণ জানা থাকলে আমরা কিন্তু খুব সহজেই যেটুকু রেঞ্জ দেওয়া থাকুক না কেন সেই রেঞ্জের মধ্যে আমরা অনায়াসে একদম অ্যাবসোলিউট মানগুলোকে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। এইটাই আসলে আমাদের এই সমীকরণগুলোর মূল শর্তগুলো। ঠিক একই রকম ভাবে cos θ = cos α, tan θ = tan α। তবে খেয়াল রাখবা যদি এখানে 1 0 বা -1 থাকে তাহলে আসলে এই সূত্রগুলো তুমি ব্যবহার করে করতে পারো, বাট তার থেকে সবথেকে বেস্ট হয় তুমি যদি ডাইরেক্ট যে সূত্র তোমাকে আমি উপরে 7টা সূত্র লিখে দিয়েছি তা যদি ব্যবহার করো তাহলে তোমার অঙ্কগুলো খুবই দ্রুত হয়ে যাবে, তোমার অত ঝামেলায় ঢুকতে হবে না, ডিরেক্টলি তুমি লিখলেই ছাড়া বুঝবে। ওকে, সো আশা করি তোমাদের কাছে তাহলে মোটামুটি এই থিমগুলো একটু ক্লিয়ার হয়েছে। আমরা তাহলে হয়তো এখন অঙ্কের দিকে যেতে পারি। আর তেমন কিছু নাই, তবে আরেকটা ব্যাপার তোমাকে আমি আবারও বলতেছি, তোমরা ফার্স্ট ইয়ারে যে সূত্রগুলো ব্যবহার করছিলা নিয়মিত অঙ্কগুলোকে সলভ করার সময়, সেখানে ওই সূত্রগুলোকে কিন্তু আমাকে কিন্তু এখানেও ব্যবহার করতে হতে পারে। ওকে, সো এখানে কিন্তু শুধু যে মনে করবা যে ফার্স্ট ইয়ারের কোনো সূত্র আমাদের কাজে লাগবে না তা কিন্তু না। ইভেন আমাদের 7.1-এও কিন্তু কিছু কিছু অঙ্ক করার সময় ফার্স্ট ইয়ারে কিছু সূত্র কাজে লাগছিল, যদিও সেটা ইনভার্স ট্রিগোনোমেট্রি ছিল আর এটা আমাদের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। সো আমি মোটামুটি আজকে দেখি কতগুলো করা যায়। এর জন্য 2টা পার্ট করার ইচ্ছা আছে, কারণ অনেক অঙ্ক তো, অনেক অঙ্ক মোটামুটি আমাকে করতেও হবে অনেক অঙ্ক। প্রথম তোমাকে একটু বোঝানোর জন্য। আচ্ছা আমি করি তারপর বুঝবো, না হলে আরেকটা কথা এখন একটু বলতে চাইছিলাম কিন্তু সেটা একটু পরেই বলি, এখন বলার দরকার নাই। একদম এক নম্বর অঙ্কগুলো যদি এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাকে জানানোর জন্য আমি দেখাচ্ছি। এগুলো অবজেক্টিভের মধ্যে মিলিয়ে আসবে। 4 sin x = sec x। তোমরা জানো যে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনগুলো কিন্তু বিভিন্ন ওয়েতে সলভ করা যায়। ব্যাপারটা কিন্তু এরকমটা না যে এক্স্যাক্টলি আমি যেভাবে করে তোমাকে সলভ করছি তোমাকে ঠিক সেভাবে করে অঙ্কটাকে সলভ করতে হবে, সেটা কিন্তু সেরকমটা না। তুমি যে কোনোভাবে অঙ্কটাকে সলভ করতে পারো। তুমি সবকিছুকে প্রয়োজন বোধে স্কোয়ার করতে পারো, তুমি চাইলে যোজন বিয়োজন করতে পারো, তুমি চাইলে ভেঙে করতে পারো, তুমি চাইলে যে কোনো সূত্র ইউজ করতে পারো, তোমার জানাশোনা তুমি যে কোনো সূত্র ইউজ করতে পারো। এক কথায় তুমি অঙ্কটাকে যেভাবেই সলভ করো না কেন যুক্তিতে কাজ করবা, তোমার অঙ্কটা মিলবে। তবে শেষে কিছু কাহিনী আছে, শেষ কাহিনীটা আমি পরেই বলবো না।
একটা বিষয় টাকা দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি 4 sin x থাকলো, আমি সেকে কিন্তু 1/cos x লিখতেই পারি। এখন যদি আমি কোন করে গুণ করে দিই, আমি পাবো 4 sin x cos x equal to 1। 4 কে আমি 2 into 2 লিখলে কেউ না করবে? কেউ তো না করবে না। equal to 1। এইটুকুর মধ্যে জাস্ট এইটুকুর মধ্যে একটা সূত্র পড়ে, 2 sin a cos a, সূত্র কি? sin 2a equal to 1। এই 2টা গুণ ছিল পাশে ভাগ হয়ে যাবে, sin 2x equal to 1/2। এখন চিন্তা করতে হবে যে sin কত ডিগ্রির মান? হাফ। ওকে, আমি এখানে পাচ্ছি sin থিটা, থিটা মানে কত? 2x, আমি লিখলাম sin 2x, আর sin কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি, 30 মানে π/6। এখন দেখো দেখি আমাদের সূত্রটা পড়ে না? sin থিটা ইকুয়াল টু sin আলফা। খুব ভালো করে খেয়াল করো, sin থিটা ইকুয়াল টু sin আলফা, এটা পুরোটা কিন্তু থিটা, 2x মানে পুরোটা একটা থিটা। তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা যদি সূত্র পড়ে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো থিটা ইকুয়াল টু, থিটা মানে কত? x মানে 2x, থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা ছিল না, আলফা কত আমাদের? এই দেখো তাকে π/6। ব্যাপারটা বুঝতে পারছি? এখন এই 2টা ভাগ আছে মানে গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না? তাই আমি লিখে ফেলি সরাসরি n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু π/12। সো আমি অঙ্কগুলোকে অ্যান্সারটাকে এখানেই শেষ রাখবো। তবে এখানে অনেকে একটা কাজ করে, সেটা হলো তারা মানে এখানে একটু কমন নেয়, এই পায়ের যে টার্মটা এটাকে কমন নিয়ে তারপরে তারা অ্যান্সারটাকে লেখে। তবে ওই পর্যন্ত অ্যান্সার না লিখলেও সমস্যা নেই। মোট কথা তোমাকে থিটা আমরা বের করতে বলছিল, মানে এক্স এম বের করতে বলছিল, আমরা বের করছি, বাস এই লাইনটাই আমাদের হয়ে যাবে। তবে আমি আবার বলতেছি, এই লাইনটাকে আরেকটা লাইন লেখা যায়, তোমাদের বইয়ের মধ্যে হয়তো বা সেভাবে করে এটা করতে পারে, তুমি চাইলে একটা লাইন এখানে করতে পারো, বাট আমার মনে হয় দরকার নাই। ওইটা কি করে থাকে, এই যে খালি মানে π/12 খালি কমন নিবে না, এটা বুঝতে পারছো? এই আর কি, এছাড়া কিছুই না। আচ্ছা, তাহলে আমাদের এইটা হয়ে গেল, আমরা এখন 2 নম্বরটা করবো। দেখা যাক 2 নম্বর অঙ্কটার মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে √2 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। যেহেতু এখন অনেক সূত্র আমাদের মাথায় আছে, আমরা কিন্তু যে কোনো সূত্র ফেলে অঙ্কটাকে সলভ করতে পারবো, কোনো সমস্যা নেই। অনেকে যে কাজটা করবে, এখানে √2 দ্বারা এটাকে গুণ করবে, এটাকে গুণ করবে, তারপর যে কোনো একটা cos স্কয়ারকে অথবা sin স্কয়ারকে আরেকজনের মতো করে বানিয়ে ফেলবে, তারপর অঙ্কটাকে সলভ করবে, তাতেও কোনো সমস্যা নেই। যেহেতু ত্রিকোণমিতিক সমীকরণ, তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, শুধু তোমার সূত্র লাইনগুলো ঠিক থাকলেই হয়েছে। তবে খেয়াল রাখবা যে যদি একটু সহজভাবে করা যায় তাহলে একটু সুবিধা বেশি, কষ্ট কম। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা একটা সূত্র আছে, cos 2 থিটা, এটা তোমরা কিন্তু পড়ছিলা। ইকুয়াল টু হাফ চিহ্ন থাকলো, এই রুটটা কোন সে ভাগ হয়ে যাবে, তাহলে আমি দেখতে পাচ্ছি cos 2x ইকুয়াল টু 1/√2। সেম কাহিনী cos থিটা, থিটা মানে কত আমাদের? 2x, কত ডিগ্রি মানে 1/√2, 45 মানে π/4। সো আমি এখানে লিখতে পারবো cos π/4। সেম সূত্র দেখো, cos থিটা ইকুয়াল টু cos আলফা, সূত্র তাহলে কি বলবো? তুমি কি বলবা? থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা কত আমাদের? π/4। সিমিলারলি 2টাকে তুমি বসে পাঠিয়ে দাও, তাহলে x ইকুয়াল টু তুমি পাবা 2n পাই/2 প্লাস মাইনাস পাই যদি 4 দেবো না 8, এখানে 2 মনে হয় কাটাকাটি করা যাবে, তাহলে x ইকুয়াল টু শুধু লাইনটা থাকবে n পাই প্লাস মাইনাস π/8 হয়ে গেল। এখন আমরা দেখবো 1/4 নম্বর অঙ্কটাকে আমরা কিভাবে করে সলভ করে থিটার সমীকরণ নির্ণয় করতে পারি। ওকে, খুবই সহজ অঙ্ক এগুলো। কোসেক থিটার সূত্র কি বলো? 1/sin থিটা। কট থিটার সূত্র কি? cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু √3। সিম্পলি এখানে লসাগু করে দিই, sin থিটা যদি লসাগু করি আমরা পাচ্ছি উপরে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু √3। এখন এখানে আমরা একটু আর গুণ করি, আর গুণ করলে আমরা এখানে পাবো √3 sin থিটা 1 প্লাস cos থিটা। এখন দুই পাশে বর্গ করে দিই, 3 sin স্কয়ার থিটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি a প্লাস b স্কয়ার সূত্র এখানে ফেলছি, বুঝতেই পারছো। আর 3 sin স্কয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। সব এক পাশে নিয়ে আসি, -1 -2 cos মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। গুণ করে দিই, 3 এর কে 3 cos স্কয়ার থিটা -1 -2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখন আমরা একটু যোগ বিয়োগ করব, এখানে খুবই সোজা কাজ, -3 আর -1 কাজ করলে -4 cos স্কয়ার থিটা -2 cos থিটা, 3 থেকে 1 বিয়োগ করলে +2 ইকুয়াল টু 0 পাওয়া যাবে। এখন এখানে যদি মাইনাস কমন নেই তাহলে থাকলো এখানে 4 cos স্কয়ার থিটা, এক কাজ করি -2 কমন নেই, সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, থাকলো 2 cos স্কয়ার থিটা
প্লাস কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই মাইনাসটা গুণ আছে বসে ভাগে কি হয়ে যাবে বল, শূন্য হয়ে যাবে। থাকলো আমাদের এখানে টু কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন বুঝতেই পারছো আমরা এখানে কি করবো, মিডল টার্ম করবো। দুইকে দুই মিডল টার্ম করে দিই, টু কস স্কোয়ার থিটা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সো হ্যাঁ মিলে দিলাম। এখন আমরা একটু কমন নিয়ে নিই, তাহলে এখানে এমন হয় টু কস থিটা আমরা কমন নিতে পারি, থাকবে আমাদের এখানে কস থিটা প্লাস ওয়ান। আর যদি এখানে মাইনাস ওয়ান কমন নেই, বাদ থাকবে আমাদের কস থিটা প্লাস ওয়ান। এখন আমার মনে হয় আমি এখানে ওভারঅল কমন নিয়ে হয় অথবা করে ফেলতে পারবো। তাহলে এখানে cos থিটা প্লাস ওয়ান থাকলো আর টু cos থিটা মাইনাস ওয়ান থাকলো। সো আমরা হয় অথবা করি, হয় cos থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সো এখানে আমরা পাচ্ছি cos থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান। মনে করে দেখো আমরা কিন্তু মাইনাস ওয়ানের জন্য cos এর একটা সূত্র লিখে দিয়েছিলাম, সেটা আবার কি, সেটা হলো 2n প্লাস ওয়ান ইন্টু পাই, যেখানে n বিলংস টু z। এটা কিন্তু কন্ডিশনটা সবসময় লেখার চেষ্টা করবা, না লিখলে কিছু মার্কস হয়তো বা কাটতে পারে তোমার। অথবা 2 cos থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমি সরাসরি লিখলাম cos থিটা ইকুয়াল টু হাফ। চিন্তা করো cos থিটা ইকুয়াল টু cos আলফা, আলফা মানে cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে 60 ডিগ্রির মান যদি হাফ হয়, 60 কে তুমি পাই বাই 3 লিখতেই পারো। cos থিটা ইকুয়াল টু cos আলফা শুধু তুমি যদি ফেলো, তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস কি বলো আলফা, আলফা মানে কত পাই বাই 3। তাহলে আমি থিটা এর দুইটা সমীকরণ নির্ণয় করতে পারলাম। কিন্তু এখানে ওই একই কথা লিখবা, এটা আমার কাছে লিখতে ভুল আমার খেয়াল থাকে না, তোমরা এগুলো সবসময় লেখা লিখবা যে n বিলংস টু z। ওকে, আমি একটু বলেই দিলাম। এখান থেকে আমরা থিটা এর দুইটা সমীকরণ তৈরি করতে পারলাম, 2n প্লাস 1 ইনটু পাই, আরেকটা হলো 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এইবার কথা হচ্ছে এই দুইটা সমীকরণের মধ্যে দুইটাই কারেক্ট নাকি কমপক্ষে একটা কারেক্ট, এইবার এটা আমরা জাস্টিফাই করব। আর তোমাদের আমি একটু আগে কিন্তু একটা কথা বলছিলাম যে কখনো কখনো হয় অথবা করার মাধ্যমে কিন্তু কোনো কোনো অঙ্ক থেকে তুমি একাধিক রেজাল্ট পেতে পারো। এখন সেই একাধিক রেজাল্টের মধ্যে এমনটা হতে পারে যে সবগুলো রেজাল্টই কারেক্ট, আবার এমনও হতে পারে যে সেখানে একটা রেজাল্ট কারেক্ট, বাকিগুলো কিন্তু কারেক্ট না। সো এইটাই তোমাকে এখন জাস্টিফাই করতে হবে যে আমার সমীকরণ, যতগুলো আমি সমীকরণ তৈরি করলাম সবগুলো সমীকরণ আমার এখানে ঠিক আছে কি ঠিক নাই। এখন সেটা জাস্টিফাই করবাটা কিভাবে, এইটা হলো আমাদের মূল কোশ্চেন। এখন দেখি আমাদের এই মূল কোশ্চেনটাকে আমরা আসলে কিভাবে করে যুক্তি দিতে পারি বা জাস্টিফাই করাটা আমি তোমাদের এখন দেখাবো। যেটাকে তো আমরা বলি যে সমীকরণটাকে সিদ্ধ হয় কিনা, অর্থাৎ আমি লেফট হ্যান্ড সাইডে মান বসাবো থিটায়, বিনিময়ে যদি আমি রাইট হ্যান্ড সাইডে √3 পাই, তাহলে বুঝবো যে ওই সমীকরণটা পারফেক্ট। আমি তোমাদের একদম এর শুরুতেই কিন্তু বেসিক আকারে বুঝাইছি যে থিটার মান তুমি যেটাই বের করো না কেন, সেটা কিন্তু মূল সমীকরণে বসাইলে এই পাশেরটা কিন্তু পাওয়া যাবেই যাবে, যে কোনো মূল্যে পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে থিটা এর ওই মানটা আসলে অবিকৃত বা আসলে ওই মানটা অবিশুদ্ধ বলতে পারবো আমরা। ওকে, আচ্ছা তাহলে আমি একটু দেখি যে আমি থিটার মান কত বসাবো। ওকে, এই বিষয়টা খুব বোঝা খুব দরকারি, ঠিক আছে। এখন এখানে সাপোজ আমি যদি n এর মান সাপোজ কল্পনা করো যদি এখানে 0 বসাই, তাহলে কি কি পাবো, শুধু পাই কে পাই পাবো। আর যদি 2 বসাই, 2 2 4 কে 5, 5 পাই পাবো। তার মানে আমি এখানে কয়েকটা ট্রাই করব, পাই এবং 5 পাই কে নিয়ে ট্রাই করব। আমি দেখতে চাই থিটার মান পাই বা 5 পাই এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারে কিনা। তার মানে আমি কোসেক সূত্র আমি জানি 1/sin, আমি ক্যালকুলেটরে লিখতেছি 1/sin পাই দেখলাম, আর ওইটা মানে হলো 1/tan পাই, আমি সেটাও লিখলাম। এরপরে আমি যখন আমি এখানে ক্যালকুলেটরে কাজ করলাম তখন আমি এখান থেকে ম্যাথ এরর রেজাল্টটা পাচ্ছি। তার মানে এইটুকুর মধ্যে যদি আমি পাই বসাই, থিটাকে যদি পাই হিসেবে বসাই, তাহলে আমি এই পাশে √3 পাচ্ছি না, বরং আমি সেখান থেকে ম্যাথ এরর রেজাল্টটা পাচ্ছি। তার মানে পাই অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণটা অবিশুদ্ধ একটা সমীকরণ। আচ্ছা আরেকটা মান ট্রাই করা যাক, 5 পাইকে আমরা এখানে একটু ট্রাই করে দেখি, বিশুদ্ধ তো হইতেও পারে, একটু ট্রাই করে দেখা যাক। জাস্ট থিটার জায়গায় আমরা পাই 5 পাই, 5 পাইও কিন্তু আনেবল এই মানটা দেওয়ার জন্য, অর্থাৎ এই পাশে মান বসানোর ফলে √3 সে কখনোই দিতে পারছে না। এইবার তাহলে কথা হচ্ছে তাহলে পাই কিংবা 5 পাই এর কোনোটাই কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারে না। অর্থাৎ এই যে দুইটা মান এটা আসছে কোথা থেকে, এই সমীকরণ থেকে। তার মানে এই সমীকরণটাকে অবিশুদ্ধ বা এই সমীকরণটাকে আমরা বলবো এটা গ্রহণযোগ্য নয়, এই সমীকরণটাকে আমরা বলবো এটা গ্রহণযোগ্য নয়। বুঝতে পারছো? আচ্ছা আমি একটু ডিরেক্টলি কনস্ট্যান্ট লিখতে লেখা হবে না, খালি থিটা হবে। আচ্ছা এবার আমরা দেখবো যে এই সমীকরণটা আসলে এটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয়। এখন সাপোজ আমি যদি এখানে n এর মান শূন্য কল্পনা করি, শূন্য করা যাবে এই যেহেতু বলছে, শূন্য কল্পনা করে এটা তো পুরোটা নাই, থাকবে কত খালি π/3। এখন আমি একটু দেখবো এখানে π/3 বসানোর ফলে লাইনটা কি পাওয়া যায়।
তাহলে আমি এখন এখানে লিখি 1/sin π/3 প্লাস 1/tan π/3। যখন আমি এখানে এই পুরাটার মধ্যে মান বসাবো π/3, তখন আমি এই পাশে কিন্তু √3টা কিন্তু পেয়ে যাবই যাব, এবং আমি √3 পেয়েও গেছি। তার মানে আমি বলতে পারবো এই সমীকরণটা কারেক্ট। আরেকটা মান ট্রাই করা যাক, তোমাদের এগুলো বোঝানোর জন্য বলছি, তোমাকে এতগুলো মান ট্রাই করতে হবে না। যদি আমি এখানে এর মান যদি 1 কল্পনা করি, তাহলে আমি পাবো এখানে 2 পাই প্লাস মাইনাস π/3, 2 পাই প্লাস মাইনাস π/3। এই 2 পাই প্লাস মাইনাস π/3 কে নিয়ে আমরা এখন একটু কাজ করার চেষ্টা করব। বুঝালে খুব দরকার, বুঝতে পারলে এই অঙ্ক তোমাদের কাছে কিছু, কারণ এই কাজগুলো খুব সোজা কাজ, সমস্যাটা লাগে শেষে গিয়ে, বুঝতে পারছো? এই কাজগুলো খুবই সোজা, যেভাবে করে তুমি করতে পারো, কোনো তোমার বাউন্ডারি নাই যে তোমাকে এভাবে করে এটা করতে হবে, কিন্তু শেষে গিয়ে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এখান থেকে পাইলাম 2 পাই প্লাস মাইনাস π/3। এই লাইনটার অর্থ কি? একবার 2 পাই প্লাস π/3, আরেকবার 2 পাই মাইনাস π/3। দেখি এখান থেকে এইটাকে কাজ করলে কত পাই আর ওইটাকে কাজ করলে কত পাই। 2 পাই প্লাস π/3 কাজ করলে আমি এখানে পাচ্ছি 7 π/3। আমি দেখবো 7 π/3 আমাদের সমীকরণটাকে সিদ্ধ করে কিনা। আর যদি আমি এখানে মাইনাস করতাম, তাহলে আমি পাইতাম এখানে 5 π/3। আমি তাও দেখবো যে 5 π/3 এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা। ওকে, তাহলে আমি এখন সেই কাজটা এখন লিখি। 7 π/3 আগে ফার্স্টে ট্রাই করা যাক। জাস্ট খালি আমি 7 π/3 লিখবো। হ্যাঁ, √3 পাওয়া গেছে। 7 π/3 তুমি যখন আমাকে বিবেচনা করবে, তখন তুমি বেশি √3 পাচ্ছ। তার মানে 7 π/3 আমাকে কারেক্ট অ্যান্সার দিতে পারছে। এবার 5 π/3 কে ট্রাই করা যাক, দেখা যাক সে অ্যান্সারটা কারেক্ট দিতে পারে কিনা। আমি কিন্তু সবইগুলো ক্যালকুলেট করতেছি। এই 5 π/3 যদি আমরা কাজ করি, তাও আমরা সেখান থেকে ওই মানটাই পাবো। তবে এটা আসলে মাইনাস মান তো, আর আমরা জানি যে যদি ওই কি বলে এটাকে, আমরা তো হিসাবে ক্যালকুলেটরে সাইন লিখছি বা ট্যান লিখছি, হিসাবে যদি ওভাবে মিলাই নেই, তাহলে ঘুরে ফিরে আমরা √3টাই পাবো। ওকে, তাহলে মোট কথা যেটা দাঁড়াইলো যে এই সমীকরণটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু এই সমীকরণটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ এখানে মানটাকে কিন্তু সিদ্ধ করতে পারতেছে না। এই জন্য প্রত্যেকটা অঙ্ক করার পরে শেষে গিয়ে তোমাকে একটু জাস্টিফাই করতে হবে যে আসলে আমার ওই থিটা এর মানটা, যে সমীকরণটা থেকে আমি থিটার মানগুলোকে জানতে পারবো, সেই সমীকরণটা ঠিক আছে কিনা। তখন তুমি এর মান 1 2 বা সামথিং যে কোনো একটা মান বসে তুমি একটু ট্রাই করে নিতে পারো, এতে তোমার অঙ্কটা অনেক সেফ থাকবে। ওকে, তবে এরকম অঙ্ক খুব কম থাকে, খুব কম এক্সেপশনাল অঙ্ক থাকে। বেশিরভাগ সময় যে দুইটা মান পাওয়া যায়, সবগুলা মানে সমীকরণটাকে সিদ্ধ করে ফেলে। তারপর অঙ্কটা করে 2 মিনিট একটু চেক করে দেখাটা উচিত। আচ্ছা, এই অঙ্কটার পিছনে সময়টা আমার বেশি চলে গেল। আমি এখন করব 2 নম্বরে। একটা রাইট অঙ্ক আছে, তা খুবই সুন্দর অঙ্ক, তেমন ইম্পর্টেন্ট না দেখে আমি আর করছি না, চাইলে করতে পারা যায়। আচ্ছা, করেই দিই একের 5 নম্বরটা। কি আছে? tan স্কয়ার x প্লাস cot স্কয়ার x = 2। লিখি tan স্কয়ার x প্লাস cot স্কয়ার x = 2। এখন সবকিছুকে একরকম যেহেতু বানাইতে হবে, বুঝতেই পারছো, এক কাজ সবকিছু tan বানাই। তাহলে tan স্কয়ার x, cot মানে কি 1/tan না, tan স্কয়ার x = 2। এখন আমার মনে হয় আমি এখানে tan স্কয়ার x টাকে লসাগু করতে পারি। লসাগু করলে এখানে পাবো tan to the power 4x + 1 = 2। আর এই যদি গুণ করি এবং সবকিছু এক পাশে আনি, tan to the power 4x - 2 tan স্কয়ার x + 1 = 0। এখানে মনে হয় a প্লাস হোল স্কয়ার সূত্র আমরা ফেলতে পারি, মানে a মাইনাস হোল স্কয়ার সূত্র, a মাইনাস হোল স্কয়ার। আমি কিন্তু এই কাজগুলো একটু ডাইরেক্ট করছি, তোমরা বুঝবাই যে a স্কয়ার - 2a + b স্কয়ার সূত্র পড়ে, ঠিক আছে? তাহলে স্কয়ার পাশে গেলে 0 হয়ে যাবে, tan স্কয়ার x = এই -1 এর পাশে গেলে +1 হয়ে যাবে, এই স্কয়ারটার পাশে গেলে আবার কি হয়ে যাবে, +-1 হবে। এখন আমরা এটাকে লিখতে পারি tan x = প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস একটু ভিতরে রাখবা, সবসময় প্লাস মাইনাসটাকে ভিতরে রাখবা, আর tan ± π/4। আমরা কিন্তু জানি যে tan 45 ডিগ্রি মানে কিন্তু 1। ওকে, সো আমি ওভাবে করে লিখলাম যে tan θ = tan আলফা। ওকে, প্লাস মাইনাসটাকে জাস্ট ভিতরে রেখে দিলাম, কারণ যে ওই সূত্র ফেলবো তো n পাই, এই জন্য ওইটাকে একটু আগে রাখবো। আগে n প্লাস মাইনাস থাকলে এখানে দেখা যাবে, ওইটাকে তো তখন আর সমীকরণটা পারফেক্ট হবে না। সো tan θ = tan আলফা যদি আমরা ওখানে কাজ করি, তাহলে আমি এখানে পাবো যে θ = n পাই প্লাস আলফা, হয়তো ওই প্লাসের সাথে প্লাস মাইনাস গুণ করলে সেই প্লাস মাইনাসই ঘুরে ফিরে হবে π/4। এটা আমাদের নির্দিষ্ট মেইন সমীকরণটা। তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। প্রত্যেকটা জায়গায় লিখবা যে n belongs to z। ওকে, এরপর আমরা করব 2 নম্বর অঙ্কগুলো। এখানে এক নাম্বার দেখতে পাচ্ছি tan x tan 2x tan x tan 2x + 1। ও অঙ্কের লাইনটা দেখি তারা মনে হয় অঙ্কের লাইনের মধ্যে অঙ্ক করে দিয়েছে।
এটাই তো, ও একটা tan 2x ছিল, tan x ডট tan 2x ইকুয়াল টু 1, এই তো? হ্যাঁ ঠিক আছে। সো এখন যে কাজটা করতে পারি, আমরা আসলে লাইনটা দেখে বুঝতে পারছি এটা tan a প্লাস b সূত্র পড়বে, এই পুরোটা ওই পাশে পাঠিয়ে দিই। শুধুমাত্র আমি tan x প্লাস tan 2x টাকে পাশে রেখে দিচ্ছি, ওই পাশে গেলে হলো 1 মাইনাস tan x tan 2x। এই পুরাটার সাথে 1 গুণ আকার আছে, এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পুরাটা এই পাশে আসার পরে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে tan x tan 2x বাই 1 মাইনাস tan x tan 2x। কিন্তু এরকম কাজটা করলাম কেন? এরকম কাজটা করলাম এই কারণে, এখানে একটা সূত্র পড়েই আছে, আমরা জানি যে tan a প্লাস b এর সূত্র কি, tan a প্লাস b সূত্র কি, এটা a এটা b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা কিন্তু tan a প্লাস b এর সূত্রটাই, সেটা আমি এখানে লিখলাম। এখানে 1 ছিল থাকলো, আমি এখানে পাচ্ছি ওভারঅল tan 3x। চিন্তা করে দেখো tan কত ডিগ্রি মান, 1 45 ডিগ্রি মান, তাহলে আমি এখানে লিখতে পারবো tan 45 মানে পাই বাই 4। সো সূত্র পড়ছে tan থিটা ইকুয়াল tan আলফা, তার মানে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। সেম কাহিনী, 3 ভাগ আছে ওই পাশে, মানে গুণ আছে ওই পাশে, ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু আমি পাইলাম n পাই বাই 3 প্লাস পাই বাই 3 4 12। ওকে, সো আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তবে এই অ্যান্সারটাকে তুমি একটু ওই যে ডিজাইন করে সুন্দর করে লিখতে পারো, পাই বাই 12 যদি কমন টমন নাও তাহলে তুমি হয়তো একটা লাইন পাবা। আমি ওই পর্যন্ত অ্যান্সারটা লিখি না সময়, আমি আমার থিটা পেয়ে গেলে এবং অঙ্ক স্টপ করে দিই। আচ্ছা, আমি 2 এর 2 নম্বর অঙ্কটা করি। এগুলা সব একই রকম অঙ্ক। এখানে আবার কি দেওয়া আছে, √3 tan x প্লাস tan 2x। আগের অঙ্কটাই ঘুরিয়ে ফিরে ডিজাইন বানিয়ে দেওয়া হয়েছে। আর সাথে কি আছে, ইকুয়াল না প্লাস tan x tan 2x ইকুয়াল টু 1, tan x ইনটু tan 2x ইকুয়াল টু 1, এই তো। এখন এটাকে করব কি হবে, এখানে তো tan a প্লাস tan b সূত্র পড়বে, মানে tan a প্লাস b সূত্র পড়বে এখানে, তাই তো? এটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে কাজ করি, এটা যোগ আছে পুরোটা বসে পাঠিয়ে দিই। তাহলে √3 tan x প্লাস tan 2x টাকে রেখে দিই, 1 মাইনাস tan x tan 2x। এই পুরোটা গুণ আছে এই পাশে ভাগ হয়ে যাবে, আবার এই √3 গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে, সুন্দরভাবে মিলিয়ে দিই। tan x tan 2x ডিভাইডেড 1 মাইনাস tan x tan 2x ইকুয়াল টু 1 বাই √3। মানে ওই পাশে 1 মনে থাকতো, আবার সেই √3 গুণ ছিল পাশে ভাগ করে দিচ্ছি, মানে সব মিলে এক পাশে আনছি, সোজা কথা। এখানে এই কাজটা কেন করলাম, tan a প্লাস b সূত্র পড়ে, কারণ এই পুরোটাই কিন্তু tan a প্লাস b এর একটা সূত্র, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। সো 1 বাই √3 মানে তো বুঝতেই পারছো, যোগ করলে tan 3x পাবো, tan থিটা ইকুয়াল টু tan আলফা সূত্র যেটা আমরা ইউজ করতে যাই, কত ডিগ্রি মান, 30 ডিগ্রি, তাই না, পাই বাই 6। তাহলে 3x ইকুয়াল টু আমরা পাবো এখানে, মানে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। 3 ভাগ আছে গুণ করে দিই, মানে গুণ আছে ভাগ করে দিই, n পাই বাই 3 প্লাস পাই বাই 3 6 18। বাস, আমি অঙ্ক এখানে ফিনিশ করছি, আমার এটা কমপ্লিট। আর কোনটা করা যায়, এরপর নদীর কোনটা করবো, মোটামুটি ইম্পর্টেন্ট 5 নম্বরটা করা যায়। 5 নম্বরটা করে দিই। 5 এবং 6 প্রায় সেম, একদমই সেম অঙ্ক। আমি 5 করে দিই, না 5 এবং 6 সেম না, 5 এবং 7 সেম। আচ্ছা, করতে থাকি। পাঁচ নাম্বারটা কি লাইনটা লেখা আছে, এটা দেখো ওই অঙ্কটাই, tan x tan 2x tan 3x, tan x tan 2x tan 3x ইকুয়াল টু, এই পাশে একই কথা, tan x ডট tan 2x ডট tan 3x, তাই তো? এখন এখানে আমাদের জন্য সবথেকে বেস্ট হবে যদি আমরা এখানে সূত্র ফেলার ব্যবস্থা করতে পারি। সেটা কিভাবে? এক কাজ করি, এই দুইটার মধ্যে সূত্র পড়বে, যেটা একটা বন্ধু অঙ্কগুলো করে আসছি, এই দুইটার মধ্যে a প্লাস b সূত্র পড়বে, তাহলে এইটা যোগ আছে বেশি বিয়োগ করে দিই, মানে এই দুইটার মধ্যে সূত্র পড়বে, এই দুইটাকে রেখে দিই, আর কিছু রাখতে চাচ্ছি না। এই পাশে আসলে সেটা মাইনাস হয়ে গেল, মাইনাস tan 3x, আর এটা তো প্রোডাক্ট থাকলোই, এটা প্লাস tan x ডট tan 2x ডট tan 3x
কেন যেন মনে হচ্ছে এই সূত্রটা খুব সহজে আমি ফেলতে পারবো। কেন বলতে পারবা? যদি আমি এখানে tan 3x কমন নিই, একটু তাকায় দেখো, অর্থাৎ মাইনাস tan 3x যদি আমি কমন নেই তাহলে আমার থাকলো 1 মাইনাস tan x tan 2x। দেখো বুঝতে পারলা কিনা? প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে কি হবে? এই পুরোটা গুণ আছে এই পাশে ভাগ হয়ে গেলেই কিন্তু সূত্রটা পারফেক্ট পড়ে গেল। এটা আসলে প্ল্যানিং। আমি এটাকে দেখে এটাকে সাজানোর কথাটা মাথায় আনলাম। এরকম ভাবে তোমাকেও পারতে হবে। tan x plus tan 2x divided 1 minus tan x tan 2x equal to এই পাশে কিন্তু minus tan 3x থেকে থাকে। আর এখানে অলরেডি সূত্র পড়েই আছে tan a plus b minus tan 3x। এখন এই পাশে যোগ করলে tan 3x পাবো, আর এটা বিয়োগ আছে এই পাশে গেলে আরেকবার যোগ হয়ে গেলে পাবো tan 3x equal to 1। সরি 0, কারণ এটা তো পুরোটা আমি এই পাশে নিয়ে আসছি। একটা tan x আর একটা tan 3x, একটা tan 3x যদি যোগ করি তাহলে পাবো এখান থেকে দুইটা tan 3x। এক কাজ করি, টুটা গুণ আছে বসে ভাগ হয়ে শূন্য শূন্যই হয়ে যাবে। তাহলে ঘুরে ফিরে tan 3x ইকুয়াল টু আমরা কত পাইলাম? 0 পাইলাম। তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু tan আলফা সূত্রটা কি ছিল? n পাই। এখানে যদি আমি কি বলে এটাকে, tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। তাহলে শুধু যদি আমি x এর মান বের করি, মানে থিটা মান বের করি, তাহলে হবে লাইনটা n পাই বাই 3 বাস হয়ে গেল। সো আমাদের কমপ্লিট। আমরা এরপরে করব কোনটা? এরপরে আমরা নেক্সট করব 6 নম্বরটা। তো এটার মধ্যে করে তুমি চাইলে 7 নম্বরটা করতে পারবা। ওইটা খালি কট আছে, কটের অঙ্কটা কটের ডিজাইনে করবা, একই রকম অঙ্ক। এখানে লাইনটা কি আছে? tan 2 থিটা tan থিটা, tan 2 থিটার সূত্র পড়বে। tan 2 থিটা অনেকক্ষণ পরে থিটার অঙ্ক পাইলাম ইকুয়াল টু 1। এই তো এটা তো দেওয়া আছে নাকি? হ্যাঁ, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন tan 2 থিটার সূত্র তো আমরা জানি সবাই, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan 2 থিটা কিন্তু আরো সূত্র আছে, ওগুলা না ফেলে tan টাই ফেলা ভালো, কারণ সবকিছু আমি tan বানাতে যাচ্ছিলাম এই জন্য। সো এখন কি করব, এটা ভাগাছে গুণ করে দিই। আর tan tan গুণ করলে উপরে থাকে 2 tan স্কয়ার, ওই পাশে গেলে 1 মাইনাস tan স্কয়ার, এককে 1 মাইনাস tan স্কয়ার। সবকিছুকে এক পাশে আনা যাক। 2 tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যোগ করলে এখানে পাবো 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 গুণ আছে আবার ভাগ হয়ে যাবে ইকুয়াল টু 1/3। স্কয়ার ওই পাশে গেলে কি হবে? প্লাস মাইনাস রুট tan কত ডিগ্রি মান ওইটা ওইভাবে করে লিখবো, ওই tan থিটা ইকুয়াল টু tan আলফা। প্লাস মানে ভিতরে রাখি 30 ডিগ্রি মানে π/6। ওকে, তাহলে আমি যে কাজটা করতে পারি, থিটা ইকুয়াল টু সূত্র লিখতে পারি n পাই প্লাস প্লাস মাইনাস π/6। দ্যাটস আনসার। কঠিন অঙ্কটা কিন্তু কঠিন, অঙ্কটা একদমই সোজা। সবসময় কিন্তু ওইটা কিন্তু লিখবা, আমার কিন্তু খেয়াল থাকে না লিখতে, যে ওই n বিলংস টু z, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কতে তুমি লিখবা। আচ্ছা, এই যে 7 নাম্বার যে অঙ্কটা আছে, এটা তোমার tan এর মধ্যে করে সেম ভাবে ট্রাই করে মিলাই ফেলাও, নাকি পারবা না? তারপর না পারলে একটু যোগাযোগ করো। একই অঙ্ক। আমি এখন 3 এর দিকে চলে যাই। 3 এর 1 নাম্বারটা। এখানে দেখতে পাচ্ছি 2 sin θ tan θ plus 1 equal to অনেক কিছু দেওয়া আছে। 2 sin θ dot tan θ equal to plus 1 equal to tan θ plus 2 sin θ plus 1 equal to tan θ plus 2 sin θ tan θ plus 2 sin θ। ঠিক আছে, লেখা সবকিছু এক পাশে নিয়ে আসি, আর দেরি কি? 2 sin θ tan θ minus tan theta plus 1 minus 2 sin theta equal to 0। এখানে কি কমন যায়? tan theta কমন যায়, কমন গেল, থাকলো 2 sin theta minus 1। সেম ভাবে যদি এখানে minus 1 কমন নেই তাহলে থাকলো 2 sin theta minus 1। প্লাস মাইনাস 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 প্লাস, পারফেক্ট। তাহলে 2 sin θ minus 1 যদি আমরা এখানে কমন নেই, থাকলো tan θ minus 1। এখানে তো হয় অথবা করতে হবে, হয় অথবা করলে একটু চিন্তা করতে হবে যে তোমাকে জাস্টিফাই করতে হবে থিটার মানটা কারেক্ট আছে কিনা। আমি জাস্টিফাই করবো না, তোমরা এগুলো জাস্টিফাই করে নিও।
তাহলে এখানে -1 হবে সেগুলো প্লাস হয়ে যাবে, সরাসরি লিখে দিই sin θ = 1/2। এখন তাহলে তো এটা বুঝতেই পারছো, তাহলে sin θ = sin আলফা। যদি আমি সূত্রটা ইউজ করি, আলফা বলতে sin 30 ডিগ্রি মান হয় π/6, তাহলে θ = n পাই, তারপর কি আছে প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। এই লাইনটা মনে রাখার ইম্পর্টেন্ট। হ্যাঁ হয়েছে, এই একটা মান আমরা হয় থেকে বের করলে আবার অথবার কাজ করতে হবে। tan θ - 1 = 0, tan θ = 1 হয়, তাহলে এখানে থিটার একটা সূত্র লিখে দিয়েছিলাম, সেটা কি লিখে দিয়েছিলাম n পাই, মনে আছে? tan θ = যদি 1 হয় তাহলে ওই sin এটার মতনই জাস্ট n পাই হবে। n পাই নাকি 45 ডিগ্রি, π/4, π/4 আসে। tan θ = হলো n পাই প্লাস আলফা। তাহলে এখানে যদি আমি এটা লিখে দেই tan 45 মানে π/4, তাহলে tan θ = n পাই প্লাস আলফা মানে π/4, মানে শুধু θ = হ্যাঁ, আমরা থিটার দুইটা মান ফাইনালি বের করলাম। এই থিটার মান বের করার গেলে একটু ঝামেলা যায়, স্যার অঙ্কের তেমন ঝামেলা নাই। সো আমাদের তাহলে 3-এর 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটা করব 3-এর 3 নম্বর অঙ্কটা আমরা একটু করব। 2 নম্বরটা তোমরা সেম এরকম টাইপের অঙ্ক, এই একই রকম ভাবে তোমরা কমন নিয়ে ওই সবকিছু এক পাশে নিয়ে এসে কমন নিয়ে তোমরা সহজে এটাকে করতে পারবে। ওকে, আমরা তাহলে এখন যে কাজটা করতে পারি, আমরা 3-এর 3 নম্বর অঙ্কটা করব। এখানে আবার কি দিয়ে দিছে, cos 2θ মানে 2x + sin x = 1। cos 2x এর সূত্র আছে, অনেক সূত্র আছে, 2 cos স্কয়ার থিটা - 1 আছে, 1 - 2 sin স্কয়ার থিটা আছে। কিন্তু ফেলাম কোনটা? ফেল বলবো 1 - 2 sin স্কয়ার থিটা। কেন? কারণ আমার এই লাইনটা সাইনে বানাইতে হবে, একরকম বানাইতে হবে। 1 - 2 sin স্কয়ার থিটা, অথবা আরেকটা সূত্র আছে cos স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা, ওইটাও ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তখন ওই যে cos স্কয়ারকে আবার বানাই ফেলতে হবে লাইন সাজিয়ে। যেভাবেই করো তোমার অঙ্ক মিলে বসে থাকবে। দুই পাশ থেকে একটা করে 1 তুলে দিই, তাহলে এখানে থাকলো -2 sin স্কয়ার x প্লাস sin x = 1। এখানে মনে হয় মাইনাস কমন নিতে পারি, তাই না? কমন নিলে আমাদের থাকলো এখানে, আচ্ছা মাইনাস কমন নেওয়া যায় না, মাইনাস sin x, আচ্ছা মাইনাস কমন নিয়ে আগে, sin স্কয়ার x মাইনাস sin x = 0, মাইনাস গুণ আছে বসে শূন্য হয়ে যাবে, তাহলে 2 sin স্কয়ার x মাইনাস sin x = 0। এখানে কি কমন নেওয়া যায়? sin x কমন নেওয়া যায়, তাহলে থাকলো 2 sin x - 1 = 0। এখন এখানে হয় অথবা করে দিই, তাহলে সমস্যা কি? হয় sin x = 0। এখন যে খেয়াল করবা, আমরা কিন্তু এখন ওই আলফা সূত্রগুলো ফেল না ফেলে আমরা sin θ = যে সূত্রটা ছিল θ = n পাই সেটা ফেলবো। ওকে, তো সরাসরি এখানে লিখে দিই, আর ওরকম করে লেখার দরকার কি আছে? θ = n পাই, যেখানে n belongs to z। এখন অথবাটা কাজ করে, অথবার মধ্যে আলফা চলে আসবে, কারণ এখানে 0 বা -1 বা +1 এরকম কিছু পাবো না। তাহলে এখানে পাওয়া যাবে sin θ = হাফ। sin কত ডিগ্রি মান হাফ? 30 মানে π/6। θ = n পাই -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। হ্যাঁ, ফাইনালি মনে হয় আমার 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হইল। এবার আমরা করব 3-এর মাঝখানেগুলো তেমন ইম্পর্টেন্ট না, তোমরা 5 নাম্বারটা একটু বাসায় কইরো। 5 নাম্বারটাকে ওই সব কিছুকে একরকম বানাবা, ঠিক আছে? অথবা যেভাবে করে তোমাদের মধ্যে খুশি বর্গ করো, যেভাবে করো একভাবে করে করে ফেলো, না করো চলবে অবশ্য। আমি 6 নাম্বারটা করে দিই। এগুলো জাস্ট খালি প্র্যাকটিস করবা যে তুমি শেষ পর্যন্ত যেতে পারো কিনা এবং থিটা মানটা বের করতে পারো কিনা। এই অঙ্কগুলো শেষ পর্যন্ত সবাই যেতে পারবে,
কিন্তু থিটার মানটা একটু বের করার সময় একটু খেয়াল রাখবা, বিশেষ করে আলফা সূত্রগুলো কিংবা 0, -1, +1 যে সূত্রগুলো আছে, তাহলে তোমার অঙ্ক কেউ থামাইতে পারবে না। তাহলে কি আছে, sec স্কয়ার x + tan স্কয়ার x = 3 tan থিটা। sec স্কয়ার x না থিটা আছে, থিটা প্লাস tan স্কয়ার থিটা = 3 tan থিটা। এটাই তো। হ্যাঁ, এখন দেখা যাক এটাকে আমরা কিভাবে করে সলভ করতে পারি। সবকিছুকে একরকম বানানো তো কোনো ব্যাপারই না, কারণ sec স্কয়ার সূত্র কি 1 + tan স্কয়ার থিটা, দেখছো? সব কিছু আমার একরকম হয়ে গেল, -3 tan থিটা = 0। তাহলে এখানে যোগ বিয়োগ করলে থাকতেছে 2টা tan স্কয়ার থিটা -3 tan থিটা +1 = 0। এখন কি করা যায়, 2 × 2 মিডল টার্ম করে দেই, 2 tan থিটা -tan থিটা +1 = 0। সো 2 tan থিটা যদি কমন নেওয়া যায়, বাদ থাকবে tan থিটা -1 1 কমন নিলে বাদ থাকবে tan থিটা -1। tan থিটা -1 কমন নিলে 2 tan থিটা -1 = 0 থাকবে। এখন আমরা কি করব, হয় অথবা করব। সো tan থিটা = 1, tan থিটা tan আলফা মানে π/4, থিটা n π + আলফা। ওকে, আবার অথবা করতে হবে, 2 tan থিটা -1 = 0। অথবা তো দেখি ঝামেলা আছে, tan থিটা = 1/2, tan এর কোনো মান কিন্তু 1/2 নাই, তারপরও এখান থেকে থিটা বের করা সম্ভব কিভাবে, ওই tan থিটা tan আলফা বিবেচনা করে, ঠিক আছে? মানে tan থিটা 1/2 মান নাই, এই কথা ভুল। কেন ভুল আমি তোমাকে বলতেছি, যে দেখা গেল কি যে আমরা অ্যাজ ইউজুয়াল যে মানগুলো ইউজ করি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম আমরা কিন্তু 30 15 এরকম করে একটা মান ব্যবহার করি, কিন্তু এর ভিতরেও কিন্তু কোনো মান থাকতে পারবে, ঠিক আছে? সো সেই মানটা হয়তো হাফ হতেই পারে, এর জন্য তুমি এটাকে উড়িয়ে দিবা এরকম কোনো কিছু কিন্তু না। ওকে, সো আমরা এখান থেকে tan থিটা = tan আলফা সূত্রটা ফেলতে পারি। সেটাকে কিভাবে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি তোমার অলমোস্ট এরকম, যে তোমার tan আলফা এভাবে সরাসরি লিখে ফেলবা, tan থিটা = tan আলফা। তবে এখানে একটা সাইড নোট তুমি লিখতে পারো, যেখানে আলফা = tan ইনভার্স হাফ। কেন আমি একটু বলে দিই তোমাকে, তুমি যখন এই tan আলফা পাচ্ছ না এখানে, তুমি যখন এখানে আলফার জায়গায় এই tan ইনভার্স হাফ লিখবা, কি করবে একটু তাকায় দেখো। তুমি যখন আলফার জায়গায় যখন tan ইনভার্স হাফ লিখবে, আমি লিখেই দেখাই। মনে করো তোমার আছে এখানে tan আলফা, তুমি আলফাকে লিখলা tan ইনভার্স হাফ। আমি কোন যুক্তিতে এটা লিখলাম তা দেখাচ্ছি, tan ইনভার্স হাফ। তাহলে ওই যে আগে অর্ধেক করে আসছি, ইনভার্স আর tan কাটা যাবে, থাকবে কত, শুধু হাফ। তাহলে ওই শুধু হাফ কিন্তু যুক্তিতে কিন্তু ঘুরে ফিরে চলে আসলো। এই সাইড নোটটা তুমি আসলে তুমি নিজের জন্য বা পরীক্ষা খাতে লিখে দিলে সব থেকে বেস্ট হবে, কারণ তুমি তো ওইরকম কোনো মান পাচ্ছ না, 30 60 বা কমন যে মানগুলো আছে, কমন মানগুলোর মধ্যে কিন্তু এই মানটা পাচ্ছ না। তাহলে তুমি এখান থেকে সরাসরি লিখবা থিটা = n π + আলফা, যেখানে এই যে এটা আলফা = tan ইনভার্স হাফ। এটা তারা বুঝে নেবে, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা করব 3-এর 9 নম্বর অঙ্কটা। sin স্কয়ার 2 থিটা -3 cos স্কয়ার থিটা = 0। এটাই তো। আচ্ছা, এখান থেকে আমাদেরকে থিটা মান বের করতে হবে। ওকে, সেটা করা যাক। এখন 2 থিটা চক্করটাকে আগে একটু ভেঙে নিব, 2 থিটার ব্যাপারটাকে, কারণ এই 2 থিটা ঝামেলা করবে। এটা কাজ করা যায়, একটু ভেঙে দেখাচ্ছি জায়গাটার মধ্যে। আমি চাইলে sin 2 থিটা এটাকে হোল স্কয়ার লিখতে পারি না, এবং তারপর আমি ভেতরের সূত্রটা ফেলবো, ডাইরেক্ট হলে করতে পারতাম। এখন sin 2 থিটার সূত্র আমরা জানি, 2 sin থিটা cos থিটা 3 cos স্কয়ার থিটা, না হয় থাকলো। এবার গুণ করে দিই, 2 × 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা -3 cos স্কয়ার থিটা। এখন দেখো দেখে তাকে cos স্কয়ার থিটাকে তুমি কমন নিতে পারো না। cos স্কয়ার থিটা তুমি যদি এখানে কমন নেও, তাহলে কি থাকে, তাহলে থাকে 4 sin স্কয়ার থিটা -3। এখন তো হয় অথবা করা ছাড়া কোনো উপায় নাই, হয় cos স্কয়ার থিটা = 0, এই ঘুরে ফিরে cos থিটা = 0। তারপরে আমি থিটা লাইনটা না হয় লিখব না, অথবা
এখানে পাচ্ছি 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 3/4। স্কয়ারের পাশে গেলে তো প্লাস মাইনাস রুট হবে, তাহলে আমরা পাবো sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3/2। sin থিটা ইকুয়াল টু sin আলফা সূত্রটা পড়েই রয়েছে, ফেলেই দেই। sin প্লাস মাইনাস আলফা মানে 60 ডিগ্রি মানে π/3, তাই তো? সূত্রটা ফেলে দেই, n পাই প্লাস মাইনাস π/3। হ্যাঁ, আর cos থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে 2n + 1 * π/2। এই লাইনগুলো একটু মুখস্থ রাখবা, তাহলেই পারা যাবে। ঠিক আছে, কাট লাইন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আশা করি আমরা অঙ্কটাকে বুঝতে পারছি। অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, তবে অতটা ডিফিকাল্ট কিন্তু না। আমরা এরপরেরটাও করে দিই, 10 নম্বরটা একই রকম অঙ্ক। অর্থাৎ তুমি থিটার আগ পর্যন্ত অঙ্কগুলোকে তুমি যেভাবে খুশি তুমি সেভাবে সলভ করতে পারো, খালি মিলাইতে পারলেই হয়েছে, কোনো সমস্যা নেই। এখানে কি আছে? sin x sin 2x sin 3x = 0। এত কিছু কেন? sin x sin 2x sin 3x = 0, এত কিছু লেখার দরকার ছিল? আচ্ছা, তারা লিখছে একটু সাজিয়ে লিখি লাইনটাকে। sin 3x sin x sin 2x। 7.6 এ কিছু অঙ্ক করছিলাম, ওই sin c + sin d সূত্রগুলো ফেলার আগে আমরা ঠিক আসলে কি সূত্রে ফেলবো? sin c + sin d সূত্র কি? sin এরটা হলো 2 sin c + d/2 cos c - d/2। এদিকে আমাদের sin 2x ছিল, থাকলো। দেখা যাক কি থাকে। 4টা x বিয়োগ করলে sin 2x থাকে, cos এর যদি হিসাব করা যায় 2x খালি x থাকে, sin 2x = 0। এখন sin 2x তো কমন নেওয়ার ভাব আছে, কমন নিয়ে নেই, থাকলো 2 cos x + 1 = 0। এখন হয় ধরে করব, প্ল্যানিংটা বুঝলা? প্ল্যানিংটাকে খুব সুন্দর কাজ করছি। sin c + sin d সূত্র ফেলছি, 2 sin c + d/2 cos c - d/2। বিভিন্ন সূত্র, যে কোনো সময় তুমি যে কোনো সূত্র ইউজ করতেই পারো। তাহলে এখানে sin 2x = 0, sin θ = sin আলফা যদি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি, আচ্ছা সরাসরি লিখি, θ = n π। তাহলে x = n π/2। এই আমাদের একটা অ্যানসার হলো। এরপর আমাদেরকে আবার অথবা কাজ করতে হবে। 2 cos x + 1 = 0, তাহলে -1/2 হবে, cos x = -1/2। cos কত ডিগ্রি মাইনাস বলতে পারবে? 120 ডিগ্রি মান -1/2। তুমি ক্যালকুলেটরে cos ইনভার্স লিখলে পেয়ে যাবে। তাহলে এটাকে আমরা cos 120 ডিগ্রিকে 2π/3 লিখতে পারি না? সো cos θ = cos আলফা যদি সূত্র পড়ে তাহলে আমরা এটাকে লিখতে পারি, cos এরটা হলো 2n π ± 2π/3। θ = হ্যাঁ হয়ে গেছে, cos θ = cos আলফা, θ = 2n π ± আলফা। সো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, এবার আমরা এর পরেরটাও করে দিই। এটা এর পরেরটা আসলে একই রকম অঙ্ক, জাস্ট খালি cos দিয়ে আছে, তাও করে দিই। একই রকম অঙ্ক, একই রকম না, খালি মুছে করে দিই। তো এই জায়গায় আর একরকম না, খালি প্রথম লাইনটাই। cos x cos 2x cos 3x সাজিয়ে লিখি, cos 3x মানে আগের অঙ্কটাই, জাস্ট খালি আমি সাইনে যাই খালি cos লিখতেছি। সূত্রগুলো cos এর মতো করে পড়বে। cos c + cos d সূত্র কি? 2 cos c + d/2 cos c - d/2। তবে যদি মাইনাস এরটা পড়ো তাহলে আবার ওই যে 2 sin c + d/2 sin d - c/2 এটা ফেলতাম তখন। সিচুয়েশন ডিমান্ড। তাহলে এখান থেকে 2 cos 2x, এই যে cos 2x কমন নিতে পারবো, আর এখানে শুধুমাত্র x থাকবে, আগের অঙ্কটাই। যদি আমি এখানে cos 2x কে কমন নেই তাহলে আমি এখানে পাবো 2 cos x + 1 = 0। সেম কাহিনী, cos 2x = 0, তাহলে আমি এখান থেকে সরাসরি লিখতে পারি যে 2x =
2n প্লাস 1 ইন্টু পাই। এখন বুঝতেই পারছো এটাকে তো ওই যে cos থিটা ইকুয়াল টু 0 যে সূত্রটা সেই সূত্রটা আমরা এখানে ফেলছি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 পাই তো না পাই বাই 2 আরেকটা আছে বাই এই সূত্রগুলো সবগুলো মিক্স হয়ে যায়। এখন এই 2 ভাগ আছে গুণ আছে ভাগ হয়ে যাবে তারপরে x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। ওকে, এবার অথবা পার্টটা কাজ করে ফেলি। অথবা পার্টটা আগের মতনই হবে, অ্যান্সারটাও তাই হবে কারণ এটা কজেই আছে। প্লাস 1 ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। cos কত ডিগ্রি মান মাইনাস হাফ? cos 120 ডিগ্রি মাইনাস হাফ। আমি এটা লিখতে পারবো 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। পাস কমপ্লিট। নেক্সট আমরা এখন ঢুকবো 4 নাম্বারটার মধ্যে। অঙ্কটা আমি একটা না করে যাচ্ছি, কোনো স্টপ নাই। চারের 1 নাম্বার অঙ্কটা কি বলছে? tan স্কয়ার থিটা তারপর কি -2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? -2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। ওকে, সবকিছু একরকম বানাই, sec ই বানাই। অরে বানানোর চাইতে অরে পাল্টানোর সুবিধা বেশি। tan স্কয়ার থিটার সূত্র কি? sec স্কয়ার থিটা -1 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে যোগ বিয়োগ করে লাইনটাকে গুছিয়ে মিডল টার্ম করে দেওয়া বেস্ট হবে। 2√3 sec থিটা বিয়োগ করলে প্লাস 3 থাকবে। এখন যদি এটাকে মিডল টার্ম করি বা সূত্রে ফেলতে চাই, মনে হয় ফেলতে পারবো। একটু চালাকি করি কিভাবে। 2√3 sec থিটা, এই 3 কে তুমি চাইলে √3 লিখতে পারবা। তাহলে সুবিধাটা কি হবে দেখো, একটু তাকায় দেখো। a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। দেখছো? sec স্কয়ার থিটা 2√3 sec থিটা √3 হোল স্কয়ার মানে খালি 3। সূত্রটা তাহলে হইলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। এই স্কয়ারের পাশে গেলে কি শূন্য হয়ে যাবে। তার মানে sec থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তার মানে sec থিটা ইকুয়াল টু √3। sec কে cos বানায় নেই, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। এখন কিভাবে সেটা বানাবো? 1/cos সূত্র ফেলে দেই, √3। এটাকে এখন উল্টে দেওয়া বেস্ট হবে। cos থিটা ইকুয়াল টু 1/√3। cos থিটা ইকুয়াল টু cos আলফা সূত্র পড়ার পর ভাব আসছে, ফেলে দেই দেরি না কইরা। cos থিটা ইকুয়াল টু cos আলফা। সাইড নোটে একই রকম, যেখানে বা সুতরাং আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1/√3, কারণ cos এর কিন্তু 1/√3 মান হয়, 1/√3 হয় tan এর মান। তাহলে আমি cos তুলে দেই, তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা বলতে ওই cos ইনভার্স 1/√3। আশা করি তোমাদের কাছে এই লাইনটাও ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করবো এখন, নেক্সট যে অঙ্কটা করবো সেটা কোনটা করবো? এরপরে 4-এর, এটা তেমন ইম্পর্টেন্ট না। 4-এর 4 নাম্বারটা একটু করে দেওয়া যায়। 4-এর 4 নাম্বারটার মধ্যে একটু প্যাচ আছে দেখা যাচ্ছে। এটা নেক্সট পেজের ফার্স্ট অঙ্কটা। হ্যাঁ, দেখা যাক। sin 3 plus cos 3 equal to √2 sin 2 theta। sin theta plus cos theta equal to কোথায়? √2 sin 2 theta। কি করা যেতে পারে? অনেক কিছু তো করা যায়। বর্গ করে দিলে কি হবে? প্লাস হোল স্কয়ার সূত্র পড়বে, ওখানে sin 2 theta সূত্র পড়বে। বর্গ করে করলেও মনে হয় এটা খারাপ হবে না, করে দেখা যাক কি হয়। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ারটা কাটে গেলে 2 sin 2 থিটা। এখন আমরা এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার সূত্র জানি 1, আর 2 sin থিটা cos থিটা সূত্র জানি sin 2 থিটা। আর এটা যদি প্লাস থাকে এপাশে আসলে সেটা হয়ে যাবে মাইনাস ইকুয়াল টু 0।
তাহলে লাইনটাকে যদি যোগ বিয়োগ করি, একটার থেকে একটা বাদ দিলে মাইনাস সাইন 2 থিটা থেকে যাবে। এখন সাইন 2 থিটার সূত্র আমরা শুনছি 2 tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, এখন একটা কাজ করা যেতে পারে, সেটা হলো এটাই পাশে নিয়ে যায়। তাহলে 1 ইকুয়াল টু 2 tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন আমরা এখানে যে কাজটা করতে পারবো সেটা হলো এখানে আমরা আর এভাবে গুণ করে দিতে পারবো। কিভাবে আর গুণ করে দিব? 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 2 tan থিটা। সবকিছুকে এক পাশে আনা যাক, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এখানে সূত্র পড়ে গেল, a মাইনাস b হোল স্কয়ার। এই স্কয়ারটা বসে গেলে কি হয়ে যাবে? শূন্যই হয়ে যাবে। তাহলে tan থিটা ইকুয়াল টু খালি 1 থাকতেছে। tan থিটা ইকুয়াল টু tan আলফা, আলফা মানে পাই বাই 4, থিটা ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4। তো আশা করি আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তবে এই অঙ্কটার মধ্যে একটু সমস্যা আছে, এই জন্য আসলে আমি তোমাদের মতো এই অঙ্কটা একটু করে দিলাম। এই অঙ্কটার মধ্যে প্রধান যে সমস্যাটা সেটা হলো, আমি একটা কথা তোমাকে প্রথমে বলি, আমি যেহেতু একদম প্রথম লাইনটা লিখে হোল স্কয়ার লিখে দিছি, তুমি অবশ্যই এই হোল স্কয়ারটা এক লাইন পরে করবা, আমি তো একটু ডাইরেক্ট করি, তোমরা জানোই, এই জন্য আমি প্রথম লাইনেই একদম স্কয়ার করে দিছি। তো প্রথম লাইনে কিন্তু হোল স্কয়ারটা ছিল না। ওকে, মানে প্রশ্ন লাইনটা আমি লিখেই হোল স্কয়ার করে ফেলছি, এক লাইন পরে করা আমার দরকার ছিল। যাই হোক আর কি, আমি তোমরা বুঝতে পারছো। থিটা এই যে মানটা বের করছি, এই যে সমীকরণটা বের করছি, এই সমীকরণটা অ্যাকচুয়ালি সকল ক্ষেত্রে পারফেক্ট না। আমরা জানি যে n বিলংস টু z, তো সেই ক্ষেত্রে n এর মান জোড় বা বিজোড় উভয়ই কিন্তু হতে পারে। কিন্তু এই অঙ্কটার মধ্যে মূল সমস্যাটা হলো n এর যে কোনো যদি তুমি মানে বিজোড় মানটাকে বসাও, এই অঙ্কটা কিন্তু তখন এই দুই পক্ষ মানে সিদ্ধ হবে না, এই পক্ষ এবং ওই পক্ষ দুই পক্ষ কিন্তু মিলবে না। এই জন্য n এর মান এখানে শুধুমাত্র জোড়গুলোকে আমরা অ্যাকসেপ্টেড বলে মানতে পারবো। এটা একটু এক্সেপশনাল টাইপের একটা অঙ্ক তোমরা বলতে পারবো। এই জন্য আমি বলছিলাম যে কোনো অঙ্ক করা শেষ হলে শেষে একটু জাস্টিফাই করবা। আর এই জন্য মূলত আমি অঙ্কটা তোমাদের একটু আগেই করে রাখলাম, মানে এখনই তোমাদের করে দিলাম যাতে তোমরা মোটামুটি বুঝতে পারো। আমি আবার বলতেছি, এখানে মূল কাজটা হলো থিটা এর যে সমীকরণটা পাইছি, এখানে n এর মান তো জোড়ও বসতে পারে বিজোড়ও বসতে পারে, কিন্তু একই সাথে এখানে জোড় বা বিজোড় দুইটা মানই এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দুই সাইড মিলার কথা ছিল, বাট কিন্তু শুধুমাত্র এখানে জোড় মানটা গ্রহণযোগ্য হয়, বিজোড় মানটা গ্রহণযোগ্য হয় না। কিভাবে তোমাকে আমি একটা প্রমাণও দেখাতে পারি, একটু প্রমাণটা আমি একটু দেখাই দিই। সাপোজ তুমি n এর মান এখানে 1 বসাতে চাচ্ছ, তাহলে লাইনটা কি পাওয়া যাবে? লাইনটা পাওয়া যাবে এরকম, পাই প্লাস পাই বাই 4, মানে কত? 5 পাই বাই 4। এই 5 পাই বাই 4 তুমি দুই সাইডে বসাও, দেখো সমান হয় কিনা। আমার মনে হয় না সমান হবে, আমি একটু ক্যালকুলেটর তোমাদের চেক করে দেখাচ্ছি। আমি লিখতেছি সাইন 5 পাই বাই 4 প্লাস কস 5 পাই বাই 4। আমি হোল স্কয়ার লিখলাম না, কারণ হোল স্কয়ার তো আসলে প্রশ্নের মধ্যে ছিল না। এখানে কাজ করলে বের হয়ে গেল মাইনাস √2 বের হয়। ওকে, আর ওই পাশে দেখবো রুটের ভিতরে কাজ করলে কি আসে। ওকে, তাহলে √2 সাইন 2 ইন্টু 5 পাই বাই 4 লিখলাম। এইখানে দেখো রুটের ভিতরে কাজ করলে কিন্তু এখান থেকে খালি √2 বের হয়। এই পাশে যখন আমি পাই বাই 4 বসাইলাম তখন এই পাশে মাইনাস √2 বের হয়, আর এই পাশে কাজ করলে কিন্তু খালি √2 বের হয়। আমি আবার বলতেছি হোল স্কয়ার করার আগের কথা বলতেছি, হোল স্কয়ার তো আমি পরে করছিলাম, হোল স্কয়ার সহকারে আমি হিসাব করতে যাও না, তাহলে কিন্তু আবার অ্যান্সার তোমার কিন্তু হবে না, তখন দুই সাইড সমান হয়ে যাবে। হোল স্কয়ার তো আমি পরে করছি, কিন্তু কোশ্চেনের মধ্যে কিন্তু হোল স্কয়ার ছিল না। আমি কোশ্চেনের লাইনটাকে সবসময় প্রশ্নের লাইনটাকে তুমি জাস্টিফাই করবা। ওকে, এই একই রকম ভাবে তুমি যদি এখানে 3 বসাও, এর মধ্যে 3 বসাও, এখানে মিনিমাইজ এর মানটা পাবে, সেই মানটা যদি এখানে বসায় দেখো দুই পাশে দেখবা মিলবে না, তার মানে এখানে কিন্তু n এর মান বিজোড় গ্রহণযোগ্য হতে পারে না। বাট যদি তুমি n এর মান এখানে জোড় বসাও তাহলে কি ঘটবে? জোড় বলতে 2 0 6 8 এই মানগুলোকে বোঝায়। 2 যদি বসাও তাহলে 2 পাই প্লাস পাই বাই 4, তাহলে 2 পাই প্লাস পাই বাই 4 কাজ করলে 9 পাই বাই 4 মতো মোটামুটি পাওয়া যায়। এখন এই 9 পাই বাই 4 যদি দুই পাশে বসাই, আমি একই রকম ভাবে একটু বসায় দেখাই, sin 9 পাই বাই 4 প্লাস cos 9 পাই বাই 4, এখানে দেখো খালি √2 বের হয়। আবার যদি ওই √2 ভিতরে বসাই 2 sin 2 into 9 পাই বাই 4,
ওখানে দেখো √2 বের হয়, তার মানে দুই পক্ষে কিন্তু 9π/4 বসানোর পরে দুই পক্ষ মিলে যায়। এ থেকে আমরা মোটামুটি একটা বিষয় যেটা বুঝতে পারলাম যে n এর মানে এখানে ক্ষেত্রে জোর অ্যাকসেপ্ট করতেছে কিন্তু বিজোড় কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। এই জন্য কিন্তু আমরা আসলে এখানে কিন্তু n এর মান একটা কন্ডিশন তুমি লিখে দিতে পারো, অথবা এখানে সবসময় সবাই যে কাজটা করে যে যেহেতু n এর মান বিজোড় গ্রহণযোগ্য নয়, এর একটা বাংলা লেখে যেহেতু n এর মান বিজোড় গ্রহণযোগ্য নয়, তাহলে ধরি n = 2m। 2m একটা জোড় সংখ্যা। কেন? কারণ তুমি এখানে m এর মান যাই বসাও না কেন 2 এর সাথে গুণ করলে আলটিমেটলি সেটা কিন্তু জোড় হয়ে যাবে। 1 বসাবা 2 হয়ে যাবে, 3 বসাবা 6 হয়ে যাবে, 5 বসাবা 10 হয়ে যাবে। কিন্তু এখানে তুমি যখন n এর মান 5 বসাইছো তখন কিন্তু সেটা বিজোড় হয়ে গেছে। এর মান তুমি যখন 7 বসাতে বিজোড় হয়ে গেছে, কিংবা 4 বসালে তখন আবার জোড় হয়েছে। কিন্তু এই জন্য আমি যে কাজটা করব n কে 2m বিবেচনা করে নেব, অর্থাৎ তখন থিটা এর ফাইনাল লাইনটা হবে θ = 2m পাই প্লাস π/4। এটা আমাদের মূল লাইন তখন হবে। এই লাইনটা আমি করতে বাধ্য হইলাম এই কারণেই, আমি এখানে দেখলাম যখন আমি মানগুলোকে জাস্টিফাই করতে গেলাম তখন আমি দেখলাম এখান থেকে থিটা এর যে মানটা বের হয় এই থিটা এর মানটা সমীকরণটাকে সিদ্ধ করে না। মানে থিটা এর মানটা করে কিন্তু থিটা এর জোড় মানটা করে কিন্তু বিজোড় মানটা করে না। এই জন্যই আমি এটাকে এভাবে লিখলাম। আবার একই রকম ভাবে যদি এখানে বিজোড় মানটাকে অ্যাকসেপ্ট করতো, জোড় মানটাকে যদি অ্যাকসেপ্ট না করতো, তাহলে লাইনটা আমি এই যে এই 2 এই n দেখতেছো না, এই n কে যদি আমি ওভাবে রাখতাম তাহলে আমি শুধু বিজোড় ইন্টারেস্ট করতে পারতাম, কিন্তু আমি তখন একটু শর্ত লিখে দিতাম যে ওই শর্তটা লিখলেই স্যাররা বুঝতে পারবে যে যেহেতু এখানে n এর মান এটা বিজোড় গ্রহণযোগ্য নয় বা জোড় গ্রহণযোগ্য নয়, বিজোড় মানটা গ্রহণযোগ্য। ঠিক আছে? তোমাকে এই প্ল্যানটা যে করে দেখাতে হবে এরকমটা না, কিন্তু শর্তটা তোমাকে লিখে দেখাতে হবে। শর্তটা না লিখে তোমাকে কিন্তু এই অঙ্কটা কিন্তু কাটা যেতে পারে। সো বিষয়টা কিন্তু খুবই সাবধান। এই জন্য থিটার মানটা বের করা শেষ হলে তোমার তো আর পরীক্ষার মধ্যে 10-15টা অঙ্ক আসবে না যে 10-15 বার তোমাকে থিটা মান বের করে অনেক বেশি তোমার টাইম নষ্ট হয়ে যাবে, এরকমটা কিন্তু না। একটা সৃজনশীল আসবে, একটা সৃজনশীলের একটা অঙ্কের থিটা মান বের করতে 2-3 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। এর মধ্যে তোমার অঙ্কটা একদম সেফ থাকবে অঙ্কটা। ওকে, তাহলে এটা আমি এখন করে দিলাম। এরপর আমি এখন যে অঙ্কটা তোমাদের করব সেটা হলো 4 এর 8 নম্বর অঙ্কটা। এখন আমরা করব 4 এর 8 নম্বর অঙ্কটা। এখানে দেখা আছে sin 2θ = sin 3θ। এখান থেকে থিটার সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই সোজা কাজ হবে। এক কাজ করি আমরা একটু এটাকে ঘুরিয়ে ফেলি, cos 3θ = sin 2θ। তাহলে সুবিধাটা কি হবে? cos 3θ আমরা এই sin 2θ কে ইচ্ছা করলে কিন্তু লিখতে পারবো কিভাবে, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? sin থিটা। এই যে দেখো 90 ডিগ্রি মাইনাস তো অল পজিটিভ ঘরে পড়ছে, আর তাছাড়া এখানে 1 * 90 ডিগ্রি আছে, তার মানে এটা কি হবে? sin কি হয়ে যাবে, মানে cos কি হয়ে যাবে, sin হয়ে যাবে। তাহলে আমাদের সুবিধাটা কি হলো? আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সূত্র পড়ে বসে আছে, সেটা হলো cos θ = cos আলফা। এখন cos θ = cos আলফা সূত্র তো এখন তো বুঝতেই পারছো, θ = 2πn বা 2n পাই যেটাকে বলা হয়, 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা কত আমাদের? 2θ। এখন এখানে প্লাস মাইনাস যেহেতু আছে তার মানে দুইটা জিনিস হতে পারে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, বাট আমাকে শুধু থিটা বের করতে বলছে। তো এখন এই পাশে একটা থিটা আছে, এই পাশে একটা থিটা আছে, এই জন্য তুমি ডাইরেক্ট এই অঙ্কটা অ্যানসারটা এখানে লিখতে পারছো না, তোমাকে একটু কাজ করতে হবে। তুমি দুইবার কাজ করবা, একবার যদি প্লাস হয়, প্লাস হলে তুমি কি লিখবা? 3θ 2n পাই প্লাস 2θ লিখবে না? ওকে। ও আচ্ছা, একটা কথা বলে রাখি যে থিটা cos θ = cos আলফা, θ = 2πn প্লাস মাইনাস আলফা। আলফা বলতে কিন্তু এই পুরাটাকে বোঝাচ্ছে, আমি খালি 2θ কে লিখে ফেলছি আলফা, এই যে এটা। ওকে, এখন তুমি এখানে একবার প্লাস নেবে একবার মাইনাস নেবে, প্লাস প্লাস নিলে তার চিহ্ন পাল্টাবে না, সরাসরি এটা লিখলেই চলবে। এখন এই 2θ এই পাশে যদি নিয়ে আসি তাহলে 3টা আর 2টা যোগ করলে কয়টা থিটা পাবো? 5টা থিটা। আর এখানে থাকে 2n পাই প্লাস π/2। ওকে, এখন যে কাজটা করতে পারি আমরা সেটা হলো 5 গুণ আশেপাশে ভাগ করে দিই। তাহলে θ = থাকলো আমাদের এখানে 2n পাই/5 প্লাস π/10। সো আমাদের থিটার মানটা বের হয়ে গেছে। তুমি চাইলে অবশ্যই এখানে π/10 কমন নিতে পারো, দরকার নাই, আমি আর ওখানে পর্যন্ত করবো না। এই একই কাহিনী, সেম কাহিনী আমি আবার লিখবো মাইনাস হলে, সেটা হলো 3θ = 2πn বা 2n পাই মাইনাস π/2
আর প্লাস মাইনাসে প্লাস 2 থিটা। ব্যাপারটা বুঝলা? অর্থাৎ এখানে একবার প্লাস ইউজ করছি যে এখানে, আরেকবার এখানে একবার মাইনাস ইউজ করছি। মাইনাস ইউজ করার সময় মাইনাস দ্বারা ভিতরে ব্র্যাকেটে গুণ করে দিছি। এখন 3টা থিটা থেকে 2টা থিটা বিয়োগ করলে এখানে খালি থিটা থাকবে, আর এই পাশে আমাদের শুধু থাকবে 2n পাই মাইনাস পাই বাই 2। এটাই তো। ও আচ্ছা, আমাদের তো 3 গুণ আকারে ছিল, ওই পাশে গেলে সেটা আবার 3টা থেকে 2টাতে সবসময় আমি বিয়োগ করছিলাম, তো 2n পাই মাইনাস পাই বাই 2 থাকে। সবার অঙ্কটা কমপ্লিট। তো এই অঙ্কটা কিন্তু খুবই সোজা ছিল, জাস্ট খালি এই জায়গাগুলোর মধ্যে আমরা সব কিছু একরকম বানিয়ে নিছি। যেভাবে তোমার খুশি তুমি একভাবে করে বানিয়ে নিতে পারলে নিচে তোমার অঙ্কগুলো কিন্তু সবসময় কারেক্ট থাকবে। এরপরে এখন আমরা 5-এর 1 নম্বর অঙ্কটা করবো। দেখা যাক 5-এর 1 নম্বর অঙ্কটাকে আমরা এখন এটাকে কিভাবে করে সলভ করতে পারি। কি আছে? cos 3 থিটা ইকুয়াল টু cos 2 থিটা। এটা দেখে আগের অঙ্কটাই, খালি উল্টা চেহারা। তবে সবকিছু cos-এ আছে, এটা সবথেকে বড় কথা। ইকুয়াল টু cos 2 থিটা। কি করা যেতে পারে? এক পাশে নিয়ে আসি, cos 3 থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 0। এখন cos c মাইনাস cos d সূত্র ফেলতে পারি আমরা, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2 equal to 0। যদি আমরা এখানে এই সূত্রটা ফেলি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারবো? cos 3 থিটা minus cos 2 থিটা। এখানে যদি যোগ বিয়োগটা করা যায়, করে দেই, সমস্যা কি? তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 sin 2টা 3টা করে 5টা থিটা বাই 2। এই অঙ্কের অ্যান্সার দেখতে খারাপ লাগবে। আর এখানে পাচ্ছি sin মাইনাস থিটা বাই 2, তাই তো? তা না হয় পাইলাম। এখন আমরা জানি sin মাইনাস থিটা মানে কি? মাইনাস sin থিটা, একবারে চিহ্নটা মাইনাস সামনে নিয়ে আসলাম, থাকলো sin 5 কত থিটা বাই 2, আর এখানে শুধু থিটা বাই 2। না বুঝো নাই? এই দেখো sin মাইনাস থিটা, এই যে তোমরা জানো sin মাইনাস থিটা মানে কি? মাইনাস sin থিটা, মাইনাস সামনে নিয়ে আসলাম। এখন যে কাজটা করতে পারি, এই 2টাকে আপাতত এখান থেকে ভাগিয়ে দিই, তারপরে এই দুজনের মধ্যে খেলা হয় অথবা করবো, আমাদের অঙ্কের খেলা শেষ হয়ে যাবে। মানে তুমি যেমনি করো তোমার অঙ্ক আর কি মিলবেই, এটাই আসলে এই অঙ্কের সব থেকে মজার কথা। কিন্তু শেষে গিয়ে কাজটা যেন সবার ঠিকঠাক থাকে। এটা তো সাইন থিটা ইকুয়াল টু 0 হবে, n পাই সূত্র করবে, অঙ্ক মুখে মুখেই সলভ হয়ে গেছে। 5 থিটা বাই 2 ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু n পাই। এই 2 গুণ আছে ভাগ হয়ে যাবে, ভাগ আছে গুণ হয়ে যাবে। 5 থিটা ইকুয়াল টু 2n পাই, আর 5 গুণ আছে ভাগ হয়ে যাবে, তার মানে 2n পাই বাই 5। এই একটা হয় রেজাল্ট বেরোলো। এখন আবার অথবা রেজাল্ট বেরোবে। তোমরা কিন্তু এই হয় অথবার যে মানগুলো বেরোয় সেই মানগুলো কিন্তু একটু চেক দিয়ে দেখবা সব সময়, জাস্টিফাই করে দেখবা। অনেক সময় কিন্তু অ্যান্সার তোমার কিন্তু মানে সিদ্ধ না হতে পারে, একটু খেয়াল রাখবে বিষয়টা। ইকুয়াল টু আসলে সরাসরি আমি n পাই তো লিখতেই পারি, আর লেখার তো দরকার নাই, 0 আছে। n পাই যদি লিখি তাহলে এখানে থিটার মান শুধু বের হলো 2 পাই n বা 2n পাই গেল। তাহলে কিন্তু আমাদের 5-এর 1 নাম্বারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করবো 5-এর 2 নাম্বারটা। সব একই অঙ্ক। দেখা যায় 5-এর 2 নাম্বারটা এখানে কি বলছে? এখানে বলছে sin 5 থিটা প্লাস sin থিটা sin 3 থিটা। ওকে, আর কিছু না। sin c প্লাস sin d সূত্র পড়ে, তাহলে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এদিকে ওকে অমনি রাখলাম, মার্কার চেঞ্জ করে নেই। তাহলে এখানে আমি পাবো কি? পাবো 2 sin 3 থিটা পাবো, cos 2 থিটা পাবো, ইকুয়াল টু sin 3 থিটা।
6টা থেকে 2 ভাগ দিলে 3 আর 4 থেকে 2 ভাগ দিলে 2 থাকে। এখন তাহলে কি করা যেতে পারে? এখন অনেকে এখানে একটা বোকামি কাজ করবা, এটাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে ওই পক্ষ থেকে সাইন কি করবে 3 থিটা তুলে দিবা, তখন তোমার অঙ্কের মধ্যে তখন কিন্তু একটা অ্যান্সার বের হবে। এখন দেখা গেল কি যে একটা অ্যান্সার বের হয়েছে, সেই অ্যান্সারটা আবার গ্রহণযোগ্য নয়, বিপদ না দিলে। এই জন্য যে কাজটা করবা, দুইটা অ্যান্সারই বের করবা, মানে তুলে দেওয়ার চেষ্টা করার দরকার নাই, সাইন এর থিটা টার্মগুলোকে তুলে দেওয়ার দরকার নেই। তুমি দুইটা অ্যান্সারই বের করো হয়তো তোমার মাধ্যমে, সেখান থেকে যেটা অ্যান্সার কারেক্ট হবে, না হলে একটা তো কারেক্ট হবেই, কিন্তু একটা বের করলে সেই একটা নাও কারেক্ট হতে পারে। এই জন্য এখানে বোকামের কাজ হবে, যদি দুই পাশ থেকে সাইন 3 থিটাকে তুমি তুলে দাও, তুলে দেওয়া যায়, কিন্তু তুলে দেওয়াটা উচিত না। cos 2 থিটা মাইনাস সাইন 3 থিটা ইকুয়াল টু 0। এইবার মনে হয় এখানে সাইন 3 থিটা কমন নিতে পারি, থাকবে 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমাদের হয় অথবা করার পালা। সাইন 3 থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু n পাই, থিটা ইকুয়াল টু n পাই বাই 3। এবার আমরা অথবা কাজটা করব। অথবাতে তো মনে হয় কিছু কাহিনী আছে, কারণ এখানে 2 cos 2 থিটা আছে। এই 2 cos 2 থিটাকে আমাদের একটু সিস্টেম করা যেতে পারে। আচ্ছা, সেটা করতে করতে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2 cos 2 থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, আমি সরাসরি cos 2 থিটা ইকুয়াল টু হাফ লিখে দিই। cos কত ডিগ্রি মান হাফ? 60 মানে পাই বাই 3। cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। 2 ভাগ আছে, গুণ আছে, ভাগ করে দেই। এই 2 কাটা যাবে, থাকবে n পাই প্লাস মাইনাস 6 থাকবে। হ্যাঁ, থিটার আমরা দুইটা অ্যান্সার ফাইনালি দেখতে পারছি। এটা হলো, এরপর আমরা 3 নাম্বারটা করব। এখানে মোটামুটি মনে হচ্ছে সবগুলো অঙ্কই করতে হবে, সবগুলো অঙ্কতে অনেকগুলো বোর্ডে আসছে। cos theta minus cos 7 theta equal to sin 4 theta. cos theta equal to cos 7 theta sin 4 theta, এই তো। আচ্ছা, হইলো। এখন এটাকে আমরা কি করতে পারি? প্রথমে সূত্র পড়ে আছে cos c minus cos d, 2 sin c plus d by 2 sin d minus c by 2। খেয়াল রাখবে বিষয়গুলা। sin 4 theta ছিল, এখানে কাজ করলে আমরা সেই আগের অঙ্ক টেনে হয়ে গেল 4 থিটা, আর এখানে sin 6, তার মানে কত পাবো? 3 থিটা মাইনাস sin 4 থিটা ইকুয়াল টু 0। sin 4 থিটা কমন নেওয়া বেস্ট হবে, 2 sin 3 থিটা মাইনাস 1। সেম আগের অঙ্কটাই করব, হয় অথবা এটা ইকুয়াল টু n পাই। তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কে কিন্তু মানগুলো একটু জাস্টিফাই করবে, একটু সময় নিয়ে, ঠিক আছে? আমার হাতে আবার তো সময় নেই, এখন জাস্টিফাই করতে বহুত সময় লাগবে আমার। 2 sin 3 থিটা ইকুয়াল টু 1 সরাসরি লিখলাম, তার মানে sin 3 থিটা ইকুয়াল টু হাফ পাচ্ছি। sin থিটা ইকুয়াল টু sin আলফা যদি সূত্র ফেলি, তাহলে পাবো থিটা ইকুয়াল টু, আচ্ছা লাইনটা একটু লিখেই নিই, sin 3 থিটা sin 30 ডিগ্রি মান মানে পাই বাই 6। তাহলে থিটা ইকুয়াল টু আমরা এখানে সূত্র ফেলতে পারবো n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। 3 গুণ আছে, ভাগ হয়ে যাবে। থিটা ইকুয়াল টু n পাই বাই 3 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 3 6 18। বাস, পারফেক্ট। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা নেক্সট 4 নাম্বারটা করব। 4 নাম্বার অঙ্কটা একই অঙ্ক, খালি ওই পাশে নিয়ে কাজ করতে হবে, কারণ রুট নিয়ে কাজ করে শান্তি পাবো না। দেখা যাক এখানে কি আছে। √2 cos 3 থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু cos 5 থিটা। √2 cos 3 থিটাকে এই পাশে রেখে দেই, ওইটা ওই পাশে পাঠিয়ে দেই, তার মানে cos 5 থিটা প্লাস cos থিটা। এবার একটা সাইড চেঞ্জ করব, মানে এই পাশে কাজটা সূত্র ফেলবো এবং এই পাশে পরেটা এই না।
আর এটা বসে পাঠিয়ে দিব, ঠিক আছে? তাহলে cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2, আর এটা পুরোটা বসে পাঠিয়ে দিছি √2 cos 3 থিটা। তাহলে এখানে পাচ্ছি আমরা cos 3 থিটা cos 2 থিটা, এটা পাশে নিয়ে আসি -√2 cos 3 থিটা। এটা কাজ করব, এই লাইনের মধ্যে একটা চালাকি করব, এই 2 কে আমি চাইলে কিন্তু √2 ডট √2 লিখতে পারি, তাহলে মনে হয় আমাদের কমন নিতে সুবিধা হবে, তাই না? সেই কাজটা করব। তাহলে √2 cos 3 থিটা কমন নেওয়া যায়, কমন নিলে আমাদের থাকবে এখানে √2 cos 3 থিটা চলে গেলে থাকলো √2 cos 2 থিটা -1। এবার আমাদের হয়তো বা করলে কাহিনী ফিনিশ। এই অঙ্কগুলোতে আবার যে শূন্য সূত্রগুলো বেশি পড়তেছে, ইকুয়াল টু 0, তার মানে cos 3 থিটা ইকুয়াল টু সেই ঘুরে ফিরে √2 গুণ আছে শূন্যই হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি সূত্র ফেলি তাহলে এটা পাবো cos থিটা ইকুয়াল টু শূন্যের যে সূত্রটা আছে সেটা কি ছিল আমাদের 2n plus 1 into pi by 2, 2n plus 1 into pi by 2, 3 ভাগ আছে গুণ হয়ে যাবে থিটা ইকুয়াল টু 2n plus 1 pi by 3/6। ওকে, অথবা পার্টটা কাজ করলে এটা শেষ। সরাসরি লিখলাম cos 2 থিটা ইকুয়াল টু 1/√2 পাবো। cos কত ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি মান, 45 মানে পাই বাই 4। cos 3 ইকুয়াল টু cos আলফা সূত্রে ফেলে দেই 2n পাই প্লাস মাইনাস আলফা, 2 দ্বারা কাজ করে দিই, ওই পাশে পাঠিয়ে দিই 2 টাকে, তাহলে থাকবে এখানে n পাই প্লাস মাইনাস পাই বাই 4/8। কমপ্লিট। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার নেক্সট যে অঙ্কটা আছে সেটাও করে দেওয়া যাক। 5 মনে হয় আমরা সবগুলো অঙ্কই করব। এই অঙ্কের নাম্বার কত? 5 নাম্বার। sin 7 থিটা মাইনাস √3 cos 4 থিটা, sin 7 থিটা মাইনাস √3 cos 4 থিটা ইকুয়াল টু sin থিটা। এর কি এমন অঙ্ক, এটা বসে পাঠিয়ে দিমু, এটা বসে নিয়ে আসুন, আগের অঙ্কের মতই কাজ। মাইনাস sin থিটা ইকুয়াল টু √3 cos 4 থিটা, এটা তোমরা পারবে না করতে। sin c minus sin d সূত্র 2 cos c plus d by 2 sin c minus d by 2 √3 cos 4 theta। ওকে, দেখা যাক কি হয়। 2 cos 4 theta sin 3 theta minus √3 cos 4 theta equal to 0। এখন এই জায়গাটার মধ্যে তো সহজে মিলানো যাচ্ছে না, তাহলে এখানে আমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ? আমরা এই cos 4 থিটাটাকে কমন নিব। আগের অঙ্কটার মধ্যে যেরকম আমরা এখানে এসে কিন্তু √2 সহকারে কমন নিতে পারছিলাম, এখন কিন্তু সেটা না, কেন এখানে 2 আছে, এখানে √3 আছে, সো যা কমন যায় তাই নিই। তাহলে এখানে cos 4 থিটা যদি কমন নেই, থাকলো আমাদের 2 sin 3 থিটা মাইনাস √3 থাকলো, তাই না? হ্যাঁ, এবার আমরা হয়তোবা সুন্দরভাবে করতে পারবো। 4 থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 4 গুণ করে দিই, থিটা ইকুয়াল টু মানে ওই পাশে পাঠিয়ে দিই 2n প্লাস 1 ইন্টু পাই বাই 8। অথবা পার্টটা করলে এটা কমপ্লিট হবে। 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, সরাসরি লিখতে পারি sin 3 থিটা ইকুয়াল টু √3 বাই 2। এখন sin থিটা ইকুয়াল টু sin আলফা সূত্রটা তো পড়েই আছে, আলফা বলতে 60 ডিগ্রি মানে পাই বাই 3, থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। n 3 এর পাশে পাঠিয়ে দিই, তাহলে পাবো n পাই বাই 3 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 3 3 9। হ্যাঁ, এটা আমাদের কমপ্লিট হইল। নেক্সট আমরা করব এর পরেরটা, মানে 6 নাম্বারটা।
এখানে দেখা যায় কি বলছে, cos 7 থিটা ইকুয়াল টু cos 3 থিটা প্লাস cos 5 থিটা। এটাই তো 7 থিটা 3 থিটা 5 থিটা। আচ্ছা এখন দেখা যায় কি কাজ করতে পারি, ওই পাশ থেকে যে কোনো একজনকে ধরে এই পাশে নিয়ে আসি, cos 5 থিটা লিখে দিই, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2 sin cos তো ছিল 5 থিটা। তাহলে এখানে 2 sin 10 থিটা ভাগ করলে 5 থিটা, আর এখানে -4 মানে -2 থিটা থাকে, cos 5 থিটা। এখন আমরা জানি sin মাইনাস থিটা মানে কি, মাইনাস sin থিটা, 5 থিটা sin 2 থিটা। এটা যদি এই পাশে নিয়ে আসি তাতে কি লাভ আছে, কারণ ওই পাশে তো 5 থিটা পাইছি, আর এখানে sin 5 থিটা। ও আমার তো কোশ্চেন তুলতেই ভুল হইছে, হাই রে, কোশ্চেনের মধ্যে লেখা ছিল cos 7 থিটা ইকুয়াল টু cos 3 থিটা প্লাস sin 5 থিটা, আমি আবার cos লিখছি, তাই তো বলি মিলে না কেন। sin, এখন ঠিক আছে, sin এই যে এবার নিয়ে আসলাম, সুন্দরভাবে মিলে বসে থাকবে। এক কাজ করি, এই মাইনাস 2 পাশে পাঠিয়ে দিই, ওইটা ওই পাশে আসলে প্লাস হয়ে যাবো, মানে ডাইরেক্ট কাজ করলাম, ঠিক আছে। তাহলে এখানে sin 5 থিটা এভাবে কমন নিই, sin 5 থিটা কমন নিলে আমি থাকবে 2 sin 2 থিটা প্লাস 1, সেম আগের উপর, এগুলো মিলবে অঙ্ক। sin 5 থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু n পাই, এই সূত্রটা খেয়াল রাখতে হবে তোমাকে, তার মানে n পাই বাই 5। এবার আমি অথবা পার্টটা কাজ করে ফেলি, অথবা sin 2 থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, ওকে। হ্যাঁ এখন এখানে কথা হচ্ছে, এখানে আবার মাইনাস মান পাইলাম, sin কত ডিগ্রি মান মাইনাস হাফ, এটা তো আবার একটু আমাকে ক্যালকুলেটরে করে দেখতে হবে, একটু দেখি ক্যালকুলেটরে কত আসে। sin ইনভার্স মাইনাস হাফ, এটা অলমোস্ট আসে 7 পাই বাই 6 এর মান, यस 7 পাই বাই 6 মাইনাস হাফ। তাহলে আমি এখানে লিখতে পারবো sin 2 থিটা ইকুয়াল টু sin 7 পাই বাই 6। তাহলে sin থিটা ইকুয়াল sin আলফা সূত্র ফেলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু এই আলফা, এই 2 এর পাশে গেলে পাঠিয়ে দিব এখন, তার মানে n পাই বাই 2 -1 হোল টু দি পাওয়ার n, 7 পাই বাই 6 দুগুণা 12, 40। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কোন অঙ্কটা করা যায়, এরপরে যে অঙ্কটা আছে ওইটা কোনো বোর্ডে আসে না, ওইটা আমি করবো না। তাহলে আমি এখন 8 নাম্বারটা করে দিই। কি আছে এখানে, cos 6x cos 4x প্লাস sin 3x sin x, cos 6x cos 4x sin 3x sin x, চেক দেওয়া যাক, cos 3x cos 4x sin 3x sin x। হ্যাঁ আমাদের এটা তোলা ঠিকই আছে। আচ্ছা সূত্র তো লিখে দুই পাশেই পড়ে, এইদিকেও মিল আছে এইদিকেও মিল আছে, cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2, ওকে। আর এটা 2 sin c plus d by 2 cos c minus d by 2, ওকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 cos ভাগ করলে 10 মানে 5x থাকবে, এখানে বিয়োগ করলে 2x মানে খালি x থাকবে, 2 sin 2x থাকবে, আর বিয়োগ করলে জাস্ট x থাকবে।
পারফেক্ট। তবে এখানে আমাদের প্ল্যানিংটা থেকে যেটা বলছে যে 2 দুই পাশ থেকে তুলে দিব, তারপর এই পাশে নিয়ে আসবো, কমন নিব, খেলা শেষ হয়ে যাবে। cos 5x cos x minus sin 2x cos x। cos x টা তো মিল আছেই, cos x টা যদি কমন নেওয়া যায় থাকবে আমাদের এখানে cos 5x minus sin 2x। এই পার্টটাকে নিয়ে এমন হয় কিছু কাজ হবে আমাদেরকে, এই পার্টটাকে নিয়ে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। কোনো সমস্যা কি, আমরা ধুমধাম করে কখন কোন সূত্র ফেলে মেলাতে পারবো, সূত্রের তো অভাব নেই দুনিয়াতে। তবে হয়ের পার্টটা আমরা আরামসে করতে পারবো। করি, হয় cos x equal to 0, তার মানে cos x মানে খালি x equal to সূত্রটা কি, শূন্য হলে 2n plus 1 into pi/2। অথবার পার্টটা আমি উপর থেকে কাজ করি, কারণ অথবার পার্টটার মধ্যে বেশ কিছু কাহিনী আছে, তো অথবার পার্টটা আমি এখানে কাজ করে সারতে পারবো না। অথবা cos 5x minus sin 2x equal to 0। এক কাজ করা যায়, এটাকে অবশ্যই পাঠানো যায়, cos 5x equal to sin 2x। তা না হয় পাঠালাম। এখন cos cos দুই পাশে মিলানো যায় কিভাবে, যেহেতু আমি cos আলফা সূত্র ফেলার চেষ্টা করব। cos 90 ডিগ্রি মাইনাস থিটা equal to sin থিটা। ওকে, তাহলে cos থিটা equal to cos আলফা সূত্র আমি পড়ে পাচ্ছি। তাহলে যদি সেটা হয় তাহলে কি হবে, থিটা equal to 2n pi plus minus আলফা। আলফা বলতে আমাদের এখানে pi/2 minus 2x। এরকম একটা অঙ্কের মধ্যে একটু আগে করছিলাম, ওটার মতো অঙ্কটা হয়ে গেছে। এখন এবার এইখানে যদি প্লাস এবং মাইনাসের দুইটা কাজ করে দিতে চাই, তাহলে আমি আবার কাজ করে দিতে পারি। এখন আমাকে সেটাও করতে হবে, কারণ আমি এখানে শুধু x বের করতে হবে, তো আবার x তো ওই পাশেও আছে, মানে এই জন্য একটা অঙ্ক করছিলেন একটু আগে, এখন আবার ওন থেকে পুরো অঙ্ক করতে হবে, তাহলে কেটে শেষ। এই জন্যই বলছি অথবা পার্টটার মধ্যে কাহিনী আছে। তাহলে আমি এখানে লিখি, প্লাস হলে কি লিখতে পারবো, 5x equal to 2n pi plus pi/2 minus 2x। তাহলে 5টা এবং 2টা যোগ করলে পাবো 7x, 2n pi plus pi/2। তাহলে ওভারঅল লাইনটা এরকম থাকবে, x equal to 7 যদি পাশে চলে যায় 2n pi/7 plus pi/7 দুগুণে 14। এই একটা লাইন আসবে। তুমি অবশ্যই এখানে pi/14 কমন চাইলে কমন নিতে পারো, দরকার নেই, আমি করবো না। মাইনাস যদি হয় তাহলে 5x equal to 2n pi minus pi/2 মাইনাস গুণ করে দিচ্ছি প্লাস 2x। এখানে 5টা x থেকে 2টা x যখন এই পাশে নিয়ে এসে বিয়োগ করবা তখন থাকবে এই পাশে 3x, 2n pi minus pi/2। 3 পাঠিয়ে দাও, তাহলে x equal to 2n pi/3 minus pi/3 দুগুণা 6। হ্যাঁ, ফাইনালি আমরা অনেক কিছু পেয়ে গেছি, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট অঙ্কটা করবো, আজকে লাস্ট অঙ্ক 5-এর 9 নম্বর অঙ্কটা। একদম টায়ার্ড হয়ে গেছি, মাথা ব্যথা করতেছে, একটা অঙ্ক করতেছি। 5-এর 9 নম্বর অঙ্কটা ফিনিশ করে আজকে শেষ দিয়ে দিব, তাহলে এদের আমাদের অর্ধেক পার্ট কমপ্লিট। দেখা যাক এখানে কি বলছে, cos x plus sin x equal to cos 2x plus sin 2x। আগের অঙ্কটার মতনই cos x plus কি sin x equal to cos 2x plus sin 2x। ওকে, এখন সবকিছু এক পাশে নিয়ে এসে সূত্র ফেলাটাই সব থেকে চালাকের কাজ হবে। সেই চালাকের কাজটাই করতে যাচ্ছিলাম, sin 2x minus x minus sin x। ওকে, তাহলে cos c minus cos d 2 sin c plus d/2 cos sin নিতে হবে d minus c/2। এখানে যে কাজ করি sin c minus sin d 2 cos c plus d/2 sin c minus d/2 কি পাবো,
টু সাইন 3x/2 সাইন x/2, এর পাশে পাবো 2 cos 3x/2 সাইন x/2। হ্যাঁ, আগের অঙ্কটার মতনই সাইন x/2 কমন নিতে পারবো। তার আগে দুই পাশ থেকে 2 কাটি করে ফেলবো, ঠিক আছে? 3x/2 x/2 মাইনাস cos 3x/2 sin x/2 equal to 0. So sin x/2 কমন নেওয়া যায়, কমন নিয়ে নেই। sin 3x/2 minus cos 3x/2 equal to 0. হয় অথবা করলে অঙ্কের রাস্তা ক্লিয়ার হবে। তবে অথবার মধ্যে এবার তো ঝামেলা হবে না, কারণ মিল আছে, থিটাটা মিল আছে। থিটা মিল না থাকলে ওই যে 90 এর মাধ্যমে মিলাই নিতে হয়, একটু কষ্ট হয় তখন। আর থিটা মিল থাকলে কোনো চিন্তাই নেই। তাহলে এখানে থিটা ইকুয়াল টু আমি লিখতে পারবো n পাই, তার মানে x ইকুয়াল টু 2n পাই, মানে 2 বেশি পাঠিয়ে দিলাম, জাস্ট খালি 2n পাই হয়ে গেল। অথবা পার্টটা কোথায় করব? উপরে করব, উপরেই করি। অথবা sin 3x/2 minus cos 3x/2 equal to 0. এখন এখানে দেখো sin 3x/2 equal to cos 3x/2, এই cos গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে, sin 3x/2 by cos 3x/2 equal to 1. sin by cos সূত্র কি? tan, ফেলে দাও। তাহলে tan 3x/2 equal to tan 45 ডিগ্রি মানে কত? π/4। তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, এই ওইটা উল্টায় গেলাম 2/3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাবো n পাই প্লাস π/4। সো আমাদের তাহলে কিন্তু মোটামুটি 5 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল আমাদের সকল অঙ্ক কমপ্লিট। আমরা তাহলে কতগুলো অঙ্ক শেষ করলাম? অনেকগুলো অঙ্ক করছি আজকে, 5 পর্যন্ত সব শেষ। এরপর নেক্সট আমরা 6 এ অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 6, 7, 8 তো সব ইম্পর্টেন্ট, 12 তো সব করতে হবে। হ্যাঁ, আরেকটা ক্লাস করলে শেষ হয়ে যাবে। সো অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে একটু দেখবা, অঙ্কগুলোর মধ্যে কিন্তু শেষে কিন্তু ভালো কাজ আছে, এটা বুঝতে না পারলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে সবগুলো অঙ্ক। সো সবগুলো ভালো করে নোট করে ফেলাও। আজকে এখানে কমপ্লিট, বাই।